নমস্কার, আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন। আমি আপনাদের সাথে দেবারতী। আজ অডিও স্টোরি স্টেশনে আপনাদের জন্য গল্প শ্রী মনোজ সেনের লেখা দময়ন্তী সিরিজের অন্ধতামস। গল্প শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের উদ্দেশ্যে দুটো কথা। প্রথমত আমি বলতে চাই যে অনেকেই আছেন আমার চ্যানেলে যারা আমার চ্যানেলের গল্প শুনছেন, গল্প পছন্দ করছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আবার যারা সাবস্ক্রাইব করছেন তারা পাশের বেল আইকনটা অন করছেন না। তাই আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আমার চ্যানেলে গল্প শোনার সাথে, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটা অল করে দিন যাতে নতুন গল্প আপলোড হওয়ার সাথে, সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। এবং দ্বিতীয় কথা, এখন থেকে আপনারা অডিও স্টোরি স্টেশনের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটা আছে সেটা প্রেস করে আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র ২৯ টাকা থেকে। এছাড়াও সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমেও আপনারা আমার এই চ্যানেলটাকে সাহায্য করতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট করব না। এবার সরাসরি চলে যাব আমাদের গল্পে এবং শুনে নেব আজকের গল্প মনোজ সেনের লেখা অন্ধতামস। এবার কান পাতব আজকের গল্পে। জয়ন্ত চতুর্বেদী পরপর অনেকগুলো সিগারেট খেয়ে ফেলল। তারপর আর না পেরে বলেই ফেলল, দেখো দময়ন্তী, একটা কথা আর না বলে থাকতে পারছি না। দময়ন্তী মৃদু হেসে বলল, "হুঁ, তোমার যে একটা কথা বলবার আছে সেটা তো অনেকক্ষণ থেকেই বুঝতে পারছি। তা কথাটা কি? কোনো রহস্য নাকি?" ঘাড় নেড়ে জয়ন্ত বলল, "হ্যাঁ, রহস্যই বটে। মানে তোমাকে বলতে চাইছিলাম না আর কি। তোমরা ছুটি কাটাতে এসছো, কটা দিন একটু রিল্যাক্স করবে, তার মধ্যেই সব।" দময়ন্তী হাত নেড়ে বলল, "দেখো জয়ন্ত, পুলিশে চাকরি করে করে তোমার বুদ্ধি দেখছি কমেই যাচ্ছে, বাড়ার কোনো লক্ষণ নেই। তোমার কাছে একটা রহস্য রয়েছে আর তুমি সেটা বের না করে চেপে যাচ্ছ আমাদের ছুটির ব্যাঘাত ঘটবে বলে। কলেজে তো তুমি এতটা ছিলে না।" জয়ন্ত একগাল হেসে বলল, "গালাগালি করো না, চেপে কি আর যেতুম? বলতাম ঠিকই, কারণ আমি জানি তুমি রহস্যটা ছুটির থেকে বেশি উপভোগ করবে। এইটুকু ভদ্রতা করছিলাম আর কি।" দময়ন্তী বলল, "হুম, তা ভালো। কেউ ভদ্রতা টদ্রতা করলে ভালোই লাগে। যাই হোক, এবার তবে খুলে বলো তো ব্যাপারটা কি? এখানে আবার কিসের রহস্য?" সমরেশ বলল, "একটু দাঁড়ান জয়ন্তবাবু, রহস্যের সঙ্গে একটু অনুপান না থাকলে কি জমে?" বলে হাঁক মারল, "বৈজু, গোটা ছয় কাবাব এখানে দিয়ে যাও তো বাপধন। ভয়ানক সিরিয়াস ব্যাপার হতে যাচ্ছে, দেরি করলে সব মাটি হয়ে যাবে কিন্তু।" জয়ন্ত বলল, "দেখো, এই ফুলডিহি টাউনকে তোমরা কলকাতার লোকেরা জানো একটা স্বাস্থ্যকর জায়গা বলে। এটা যে স্বাস্থ্যকর জায়গা তাতে সন্দেহ নেই, কিন্তু এর আরও একটা পরিচয় আছে। এটা একটা বহু পুরনো খনি শহর। এর চারিদিকে অনেকগুলো ভালো ভালো অভ্রের খনি আছে, আর তার ফলে বেশ কিছু পয়সাওয়ালা লোক এখানে বহুদিন ধরে বংশানুক্রমে বসবাস করে আসছেন। তাদের বাড়িগুলো এদিকে নয়, এখান থেকে মাইলখানেক দূরে। স্থানীয় লোকেরা সে জায়গাটাকে বলে লালকুঠি পাড়া। এই পুলিশ লাইন, সরকারি অফিস, ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলো ইত্যাদি একসময় ওই লালকুঠি পাড়াতেই ছিল। বছর 10 হলো নতুন কলোনি তৈরি করে এদিকে উঠে এসেছে, আর নতুন গড়ে ওঠার ফলে ফুলডিহি ব্যারেজের কাছে হওয়ার ফলে আজকাল এদিকটাই বেশি জনপ্রিয়। তোমাকে এসব কথা বলার অবশ্য আমার একটা উদ্দেশ্য আছে। আমি বলতে চাইছি, তুমি মনে করো না যে এখানে কেবল সরকারি চাকুরে আর স্বাস্থ্যোদ্ধারকারীদেরই ভিড়। এখানে বহু পুরনো বাসিন্দারাও আছেন। তার মানেই আছে দলাদলি, ঈর্ষা এবং মাঝে মাঝে সংঘাত। খুন খারাপি এখানে নেহাত বিরল নয়। এরকমই একটা খুনের কেস তোমাকে বলছি। তবে মনে করো না যেন যে এই কেসটার জন্যই তোমাকে জোর জার করে ছুটি কাটানোর নাম করে এখানে টেনে এনেছি। দময়ন্তী প্রবল বেগে মাথা নেড়ে বলল, "ওরে বাবা রে বাবা, আমি কিচ্ছু মনে করছি না। কলকাতায় লেখাপড়া করে আর বিহারে চাকরি করেও দেখছি তোমার ইউপি মার্কা চরিত্রের কোনো বিশেষ পরিবর্তন হয়নি।" সমরেশ বলল, "আর দেরি করবেন না জয়ন্তবাবু, শুরু করে দিন। বেশি দেরি করলে আপনার বৈজু মহারাজ কাবাব সাপ্লাই করে কুল পাবে না কিন্তু।" জয়ন্ত সহাস্যে বলল, "বৈজুর জন্য কোনো চিন্তা নেই। যা হোক, কেসটা বলি।
তবে আগেই বলে রাখি, আমার বলাটা হয়তো সম্পূর্ণ অপক্ষপাত হবে না, কারণ এই কেসের সন্দেহভাজনদের একজন আমার শিক্ষাগুরু। আমি যখন আইপিএসের ট্রেনিংয়ে ছিলাম, ইনি তখন ব্যালিস্টিক এক্সপার্ট হিসাবে আমাদের ক্লাস নিয়ে থাকতেন। এর নাম ক্যাপ্টেন রামনাথ সারাফ। ঘটনাটা এর বাড়ির সামনেই ঘটে। আজ থেকে মাস ছয়েক আগে 15ই এপ্রিল রাত 9টার সময় ক্যাপ্টেন সরাফের বাড়ির গেটের মুখে তেজপাল আগরওয়াল নামে এক ভদ্রলোক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তেজপাল রামনাথের দীর্ঘদিনের বন্ধু। উনি তার সঙ্গে দেখা করতেই আসছিলেন। দময়ন্তী বলল, প্রথম প্রশ্ন, রাত 9টার সময় কি লোডশেডিং চলছিল? আমি তো এখানে এসেই স্তক দেখছি, রোজই রাত 8টা থেকে 10টা পর্যন্ত লোডশেডিং চলে। জয়ন্ত বলল, হ্যাঁ, তখন লোডশেডিংই চলছিল। আজ থেকে 6 মাস আগে অবস্থা বিশেষ ভালো ছিল না। তারপর? বুঝতেই পারছো, লোডশেডিংয়ের মধ্যে কে যে গুলি ছুঁড়েছে কেউই দেখতে পায়নি, কিন্তু আওয়াজটা শুনেছে অনেকেই। সেই আওয়াজ শুনেই রামনাথের বাড়ির দিকে দৌড়ে আসছিল আনোয়ার আর নাসির বলে দুজন সাইকেল রিক্সাওয়ালা। উল্টো দিক থেকে দৌড়ে আসছিল আরও একজন। 3জনের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং আনোয়ার আর নাসির তৃতীয় লোকটাকে মাটিতে পেড়ে ফেলে। থানায় নিয়ে আসার পর দেখা যায় সেই তৃতীয় লোকটি কুখ্যাত দেওরাজ চৌধুরী, এখানকার সবচেয়ে বড় ব্যবসাদার নন্দকিশোর চৌধুরীর বকে যাওয়া একমাত্র ছেলে। ছেলেটি উকিল, কিন্তু অত্যন্ত দুশ্চরিত্র। এই রিক্সাওয়ালাদেরই একজন কি তেজপালকে ওখানে নিয়ে গিয়েছিল? না, তেজপাল লালকুঠি পাড়ার মুখে রিক্সা ছেড়ে দেন। সেখান থেকে হেঁটে রামনাথের বাড়ি যাচ্ছিলেন। বন্দুকটা পাওয়া গেছে? হ্যাঁ, রামনাথের বাগানের কুয়োর মধ্যে। কোনো ফিঙ্গারপ্রিন্ট? পাওয়া যায়নি। বন্দুকটা কার? রামনাথের। দেওরাজ কি বলেছে? সে পালাচ্ছিল কেন? দেওরাজ বলেছে সে মোটেই পালাচ্ছিল না, সেও দৌড়ে রামনাথের বাড়ির দিকেই যাচ্ছিল। আনোয়ার আর নাসিরের সঙ্গে অন্ধকারে ধাক্কা লাগতেই তারা ওকে মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু আমার বিশ্বাস দেওরাজ মিথ্যে কথা বলেছে, কারণ আনোয়ার আর নাসির মোটেই বোকা ছেলে নয়, বরং দুজনেই যথেষ্ট বুদ্ধিমান। আর দেওরাজের কপালে একটা আলু আর নাসিরের ঠোঁট কাটা যা মুখোমুখি সংঘর্ষেই হতে পারে। দেওরাজ অবশ্য অন্য কথা বলেছে। দেওরাজের সঙ্গে তেজপালের কোনো শত্রুতা ছিল? থাকতেই পারে। তেজপালও বড় ব্যবসাদার। নন্দকিশোরের সঙ্গে ওপরে ওপরে না হলেও তলায় তলায় শত্রুতা থাকতেই পারে। আর তাছাড়া তেজপালের একটা নাতনি আছে, সে বছরখানেক হলো দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে এখানে এসে আছে। নিঃসন্দেহে দেওরাজ তার পিছনে লেগেছিল। নিঃসন্দেহে কেন? কারণ দেওরাজ দুশ্চরিত্র এবং খারাপ ধরনের ছেলে, বিশেষ করে নারী ঘটিত ব্যাপারে। সে যে গিরিজা আগরওয়ালের মতো সুন্দরী, শিক্ষিতা এবং ভয়ানক রকমের মডার্ন মেয়ের পিছনে লাগবে না, তাতে সন্দেহ থাকতে পারে না। সমরেশ হাত নেড়ে বলল, বাহ বাহ, সুন্দরী শিক্ষিতা নারী চরিত্রও এসে গেছে। এইবার নাটক জমবে। ও বৈজু, আরও 6টা কাবাব। দময়ন্তী বলল, গুলিটা কি সামনের দিক থেকে ছোড়া হয়েছিল না পেছন থেকে? জয়ন্ত বলল, সামনে থেকে 10 ফুট দূরে নিচু হয়ে বসে নিচ থেকে ওপরের দিকে কেউ গুলিটা ছুঁড়েছিল। তার থেকে প্রমাণ হয় গুলিটা রামনাথের বাড়ির ভিতর থেকে ছোড়া হয়েছিল। কিভাবে? রামনাথের বাড়ির গেট থেকে 10 ফুট দূরে নিচু হয়ে বসে যদি তুমি কম্পাউন্ডের দিকে তাকাও, তুমি সামনে দোতলা বাড়িটা দেখতে পাবে। আর যদি কম্পাউন্ডের ভেতর থেকে বাইরের রাস্তার দিকে তাকাও, তাহলে দুটো গাছের ফাঁক দিয়ে এক টুকরো আকাশ দেখতে পাবে, ঠিক গেটটার ওপরে। অর্থাৎ তুমি যদি কম্পাউন্ডের ভিতরে থাকো, তাহলে লোডশেডিং হলেও তারা ভরা আকাশের ব্যাকগ্রাউন্ডে গেটের সামনে দাঁড়ানো একটা মানুষের সিলেট তুমি দেখতে পাবে। অথচ কম্পাউন্ডের বাইরে থেকে ভিতরের দিকে তাকালে তা তুমি দেখতে পাবে না। বাহ, ভারী চমৎকার চিন্তা করেছো তো। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে দেওরাজ যদি হত্যাকারী হয়, তাহলে সে রামনাথের বাড়ির ভিতর থেকে রামনাথের বন্দুক দিয়ে তেজপালকে গুলি করে, তারপর বন্দুকটা কুয়োর মধ্যে ফেলে দিয়ে দৌড় দেয়, এই তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত এই থিওরিটা পুরোপুরি খাড়া করা যাচ্ছে না। কেন? কারণ গুলি ছোড়ার শব্দ আর রিক্সাওয়ালাদের সঙ্গে দেওরাজের ধাক্কা খাওয়ার মধ্যে যে সময়ের দূরত্বের ব্যবধান, তার মধ্যে এই কাজ দেওরাজের করা সম্ভব নয়। যদি ধরেও নিই যে ঘটনাস্থলে দেওরাজের সঙ্গে অন্য আর একজনও ছিল, তাহলেও আমি মাপজোক করে দেখেছি দেওরাজকে ছুটতে হয়েছিল ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে। এটা একেবারেই অসম্ভব। তাহলে দ্বিতীয় সম্ভাবনাটা কি?
দ্বিতীয় সম্ভাবনাটা হচ্ছে দেওরাজ তেজপালের পেছন পেছন আসছিল। তেজপাল গেটটা খুলতে যাবেন বা খুলেছেন, তখন দেওরাজ পেছন থেকে তাকে ডাকলো। তেজপাল ঘুরে দাঁড়ালেন। দেওরাজ আন্দাজে গুলি চালালো। একটু নিচু হয়ে বসে চালালো যাতে গায়ে কোথাও না কোথাও লাগে। গুলি করেই বন্দুকটা ফেলে পেছন দিকে দৌড় দিল। তখন তার সাগরেদ বন্দুকটা উঁচিয়ে গেটের কাছে গিয়ে তেজপালের মৃতদেহটা ঘুরিয়ে দিল যাতে মনে হয় যে গুলিটা ভিতর থেকে করা হয়েছে। তারপর বাগানের ভেতরে গিয়ে কুয়োর মধ্যে বন্দুকটা ফেলে দিল। কিন্তু এর মধ্যে একটা গোলমাল আছে। ব্যাপারটা হলো, এই থিওরিটা দাঁড় করাতে গেলে একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি একান্ত প্রয়োজন। কে এই তৃতীয় ব্যক্তি? দেওরাজের স্বভাব যতদূর জানা গেছে তাতে মনে হয় সে একজন লোনার বা একক ব্যক্তিত্ব। তার মোসাহেব বা ইয়ারবক্সি বন্ধু বান্ধব অনেক আছে, কিন্তু কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। তাহলে এরকম একটা বিপজ্জনক কাজে কাকে সে বিশ্বাস করে নিয়ে গেল? তার বন্ধু বান্ধবদের বাজিয়ে দেখেছি, তারা সবাই মেরুদণ্ডহীন বাজে লোক। কিন্তু এ কাজে দেওরাজকে যে সাহায্য করেছে সে কিন্তু স্থির বুদ্ধি সম্পন্ন ওস্তাদ লোক। এরকম কাউকেই আমরা বের করতে পারছি না। দময়ন্তী চিন্তিত মুখে বলল, বুঝেছি। এবার তাহলে তৃতীয় সম্ভাবনাটা শুনি। তৃতীয় সম্ভাবনা হচ্ছে দেওরাজ আর তেজপাল একসঙ্গেই আসছিলেন। তেজপাল গেট খুলতেই ভিতর থেকে কেউ গুলি করে। তেজপাল আর্তনাদ করে পড়ে যান আর অমনি ভয় পেয়ে দেওরাজ পেছন ফিরে দৌড় মারে। কিন্তু সেখানে প্রশ্ন, সে কথা দেওরাজ বলছে না কেন? আর যদি ধরেই নিই যে সে কথা বলতে তার কোনো বিশেষ অসুবিধা আছে, তাহলে গুলিটা ছুঁড়েছিল কে এবং কেন? দময়ন্তী আস্তে করে প্রশ্ন করল, রামনাথ? হ্যাঁ, রামনাথের নামটাই মনে আসে বটে। তিনি রকচটা টাইপের লোক, পুলিশে ছিলেন, একসময় রাইফেল শুটিংয়ে চ্যাম্পিয়নও ছিলেন। কাজেই তার পক্ষে এ কাজ করা অসম্ভব নয়। কিন্তু আজ তার 80 বছর বয়স। শক্ত সমর্থ আছেন ঠিকই, কিন্তু তাই বলে একটা রাইফেল তুলে 10 ফুট দূর থেকে স্রেফ একটা সিলুয়েটে গুলি চালানো কি এই বয়সেও সম্ভব? তাছাড়া মোটিভটা কি? তেজপাল তার বহুদিনের বন্ধু। তিনি রিটায়ার্ড পুলিশ অফিসার, তেজপাল ব্যবসাদার। কাজেই স্বার্থের দ্বন্দ্ব লাগার সম্ভাবনাও কম। তাছাড়া উনি এখন কানে কম শোনেন, কাজেই দুই বন্ধু নীরবে সারাদিন দাবা খেলতেন। এর মধ্যে খুনটুন আসে কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা হলো, রাত 9টা তার কাছে তো মধ্যরাত্রি। রিটায়ার করার পর থেকে আজ 20 বছরের ওপর তিনি রাত 8টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। জয়ন্ত হয়তো আরও অনেক কথাই বলতো, কিন্তু দময়ন্তী ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওনার লক্ষ্য হয়তো তেজপাল ছিলেনই না, হয়তো বদমাস দেবরাজকেই গুলি করতে গিয়েছিলেন অন্ধকারে ভুল করে। মাথা নেড়ে জয়ন্ত বলল, বিরাট মোটা তেজপাল আর দর কচামারা দেওরাজকে অন্ধকারে কেন? কোনো অবস্থাতেই একরকম বলে মনে হতে পারে না। আর দেওরাজ যে বদমাস সে কথা রামনাথ মানতেই চান না। দময়ন্তী আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? হ্যাঁ, ওনার ধারণা দেওরাজ মোটেই বদ ছেলে নয়, ওসব বাজে লোকের রটনা। আসলে নন্দকিশোর বাবু ওর বহুদিনের বন্ধু, আর দেওরাজকে তিনি দেখেছেন এক্কেবারে জন্ম থেকে। দেওরাজ নন্দকিশোরের বুড়ো বয়সের ছেলে বলে কেবল বাপের নয়, তার বন্ধু বান্ধবদের কাছ থেকেও অপর্যাপ্ত স্নেহ এবং প্রশ্রয় পেয়ে এসেছে, এবং এখনো পাচ্ছে। আর লোকটার এমন একটা ভিজে বেড়াল ভাব আছে যে তার আড়ালে সে দিব্যি তার আসল রূপটি বাপ খুড়োদের থেকে আড়াল করে যেতে পেরেছে। তার ওপর রামনাথের তো নিজের ছেলে নেই, কাজেই দেওরাজকে উনি প্রায় নিজের ছেলের মতোই দেখেন। রামনাথের পরিবারে আর কে কে আছেন? রামনাথের স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। এখন ওর সংসারে আছে কেবল বিধবা মেয়ে মনীষা, একটি অন্ধ নাতনি নম্রতা আর নাতি শুভকিরণ। এরা কেউ তোমার সন্দেহভাজনের লিস্টে নেই? না। মনীষা এত মোটা যে তার পক্ষে হাঁটু গেড়ে বসে রাইফেল চালানো সম্পূর্ণ অসম্ভব। তিনি বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। শুভকিরণ এখানে নেই, সে বোম্বে আইআইটিতে পড়ে। আর নম্রতা তো অন্ধ। তাছাড়া তাকে দেখলেই বুঝতে পারবে যে সে সার্থক নামা। সারাদিন সে মা আর দাদুর সেবা করে যাচ্ছে। বেশ, তাহলে চতুর্থ সম্ভাবনা? হ্যাঁ, চতুর্থ সম্ভাবনা হচ্ছে অন্য কোনো লোক, মানে যার পরিচয় আমরা এখনো জানি না। রামনাথের বন্দুক চুরি করে পালাচ্ছিল, হঠাৎ সামনে একজনকে গেট খুলে ঢুকতে দেখে গুলি করে বসে এবং খুন হয়ে গেছে দেখে কুয়োর মধ্যে বন্দুকটা ফেলে পালায়। তাহলে প্রশ্ন, কে সেই চোর? তাকে খুঁজে পাওয়া কি সম্ভব? দময়ন্তী কিছুক্ষণ চুপ করে বসে রইল।
তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এই হলো তাহলে তোমার রহস্য। হ্যাঁ, কেমন মনে হলো? ইন্টারেস্টিং? ভেবে দেখার উপযুক্ত? নিশ্চয়ই উপযুক্ত। আমি কি একবার জায়গাটা দেখতে পারি? আর যাদের নাম বললে তাদের সঙ্গেও যদি একটা মোলাকাত করার ব্যবস্থা করা যায়। জয়ন্ত বলল, সব হবে। তাহলে চলো কালকেই বেরিয়ে পড়া যাক। ইতিমধ্যে আজ দুপুরে টেলিফোন করে আমি একটু ব্যাপারটা জানিয়ে রাখছি কয়েকজনকে। আশা করি কোনো অসুবিধা হবে না। সমরেশ বলল, ঠিক আছে, আজ তাহলে চলুন ব্যারেজের দিকটা একটু ঘুরে আসা যাক। লাল কুঠিপাড়ায় ঢুকলে সন্দেহ থাকে না যে সেটা একটা পয়সাওয়ালা লোকেদের জায়গা। রাস্তাগুলো খুব একটা চওড়া নয় বটে, কিন্তু তাদের দুপাশে মস্ত মস্ত বাড়ি, বেশিরভাগই তিনতলা, কয়েকটা চারতলাও চোখে পড়ে, অনেকটা কলকাতার বড় বাজারের মতোই। আর দুনিয়ার যত ক্যাটক্যাটে রং আছে, গোলাপি, গাঢ় সবুজ, গাঢ় হলুদ ইত্যাদি, সমস্তই এই বাড়িগুলোর বহিরাঙ্গের শোভাবর্ধন করছে। আরও আছে মালা হাতে উড়ন্ত পরী, জলসেচরত হাতির মুন্ডু, অদৃষ্টপূর্ব বাঘ, হরিণ, পাখি প্রভৃতি, আর প্রকাণ্ড গুম্ফ শোভিত দারোয়ান, সেটা অবশ্য জীবন্ত। জয়ন্ত কিন্তু এখানে গাড়ির গতি কমালো না। এক সময় লাল কুঠিপাড়া ছাড়িয়ে চলে এলো বাইরে ফাঁকা মাঠের মধ্যে। আরও এক ফারলাংটাক যাবার পর বা ডাইনে বাঁক নিল। এখানে একটা জঙ্গল মতো আছে। তার অন্য পাশে যেতেই দেখা দিল একটা অতি আধুনিক পাড়া, গোটা ২০-২২ বাংলো টাইপের মস্ত মস্ত বাগানওয়ালা বাড়ি, ছবির মতো সাজানো। জয়ন্ত বলল, এটা হলো নতুন লালকুঠি পাড়া। পুরনো পাড়া ছেড়ে অনেকেই এখানে বাড়ি করেছেন আধুনিক রীতিতে। কেবল ব্যবসায়ী বা খনি মালিকরাই নন, কিছু রিটায়ার্ড অফিসারও এখানে বাড়ি করেছেন, যেমন ক্যাপ্টেন সারফ। ওই যে লাল রং করা গেটটা দেখেছ, যার দুপাশে দুটো জারুল গাছ, ওটাই ওনার বাড়ি। বাড়িটা ছোট কিন্তু দোতলা, সামনে প্রশস্ত বাগান, গেট থেকে বড় বড় সাদা পাথর বসানো রাস্তা তার ভেতর দিয়ে বাড়ির গায়ে গিয়ে ঠেকেছে। বাগানে নানান রকম ফুলের গাছ, ক্রোটন আর ক্যাকটাসের সমারোহ। তাদের সঙ্গে হালকা হলুদ রঙের অতি আধুনিক ডিজাইনের বাড়িটি দিব্যি মানানসই হয়েছে। বাড়িটার পিছনে অনেকটা জমি, সেদিকে কিচেন গার্ডেন আর কিছু ফলের বড় বড় গাছ। মোটমাট সমস্ত পরিবেশটাই শান্ত আর শান্তিপূর্ণ। এখানে যে কিছুদিন আগে একটা ভয়াবহ হত্যাকাণ্ড হয়ে গেছে, কল্পনাই করা যায় না। লাল মাটির চওড়া রাস্তার ওপর গেটের সামনে গাড়ি দাঁড় করালো জয়ন্ত। গাড়ি থেকে দেখা গেল বারান্দায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে তাড়াতাড়ি ভিতরে চলে গেল। মেয়েটি দীর্ঘাঙ্গী, স্বাস্থ্যবতী, হাঁটা চলায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। একমাত্র বেমানান তার চোখের কালো চশমা জোড়া। দময়ন্তী গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করল, মেয়েটি কে জয়ন্ত? জয়ন্ত বলল, ওই হলো নগ্নতা। অন্ধ? হ্যাঁ, হঠাৎ দেখলে বোঝা যায় না, চলাফেরা একেবারে স্বাভাবিক মানুষের মতো। দময়ন্তী মাথা নেড়ে বলল, হ্যাঁ তাই বটে। বয়স কত? ২৭-২৮ হবে, সঠিক বলতে পারবো না। বিবাহিত? আরে না না। কথা বলতে বলতে জয়ন্ত এগিয়ে গিয়ে বুক সমান উঁচু গেটটা ঠেলা দিল। ঘড়াং ঘড়াং করতে করতে খুলে গেল গেটটা। গেট আর বাইরের রাস্তার মাঝখানে প্রায় ফুট ৬ চওড়া ঘাসের জমির দিকে নির্দেশ করে জয়ন্ত বলল, এখানেই তেজপাল আগরওয়ালের মৃতদেহটা পড়েছিল। পা দুটো ছিল বাড়ির দিকে আর মাথার একটুখানি এসে পড়েছিল রাস্তার উপরে। বুলেটের ধাক্কায় বেশ কিছুটা ছিটকে গিয়েছিলেন পেছন দিকে। একটা পা থেকে চটি জুতো খুলে গিয়েছিল, ধুতিটা সামান্য ছিঁড়ে গিয়েছিল, সিল্কের পাঞ্জাবির বুকের কাছটা ছিল রক্তে লাল, বাঁ হাতে মুঠো করে ধরা ছিল সুগন্ধি রুমাল। বোধহয় মুখ মুছতে মুছতে ঢুকছিলেন। ডান হাতে ছিল কিছু খুচরো পয়সা, রিক্সাওয়ালাকে ভাড়া দেবার পর চেঞ্জ, সেগুলো মাটিতে ছড়িয়ে পড়েছিল। দময়ন্তী মাথা নিচু করে শুনছিল, মুখ তুলে জিজ্ঞেস করল, পকেটে আর কি ছিল? একটা মানি ব্যাগে ৫০ টাকা, একটা ধানবাদ থেকে কলকাতা যাবার ব্ল্যাক ডায়মন্ডের এসি কোচের টিকিট, এক শিশি সরবিট্রেট আর গোটা ৫ অন্য একটা ওষুধ, ট্র্যাঙ্কুলাইজার। টিকিটটা কার নামে ছিল? ওর নিজের নামেই, ১৭ এপ্রিলের রিজার্ভেশন। হার্টের অসুখ ছিল? ছিল। গুলিটা কোথায় লেগেছিল? হার্টে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল। অভ্যর্থ লক্ষ্য? হ্যাঁ, অভ্যর্থ।
আর কিছু লক্ষ্য করেছিলে যেটা অদ্ভুত মনে হয়েছে? হ্যাঁ, লোডশেডিংয়ের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু হাতে টর্চ ছিল না। অন্তত ওনার মৃতদেহর ধারে কাছে কোথাও টর্চ পাওয়া যায়নি। ছিটকে কোথাও পড়েছে ভেবে বেশ অনেকটা জায়গা নিয়েই খোঁজা হয়েছিল। কিন্তু ব্যাপারটা বেশ অস্বাভাবিক, তাই না? দময়ন্তী মুখ তুলে ফিকে হাসল, বলল, হ্যাঁ, বেশ অস্বাভাবিক। ওরা যখন কথা বলছে তখন এক বৃদ্ধ ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে চলে এসেছেন। ভদ্রলোক প্রায় 6 ফুট লম্বা, যদিও বয়সের ভারে সামান্য সামনের দিকে ঝুঁকে পড়েছেন, কিন্তু স্বাস্থ্য বেশ ভালো। মাথার চুল সমস্ত সাদা, উজ্জ্বল ব্যক্তিত্বপূর্ণ বলি রেখাঙ্কিত মুখে সাদা মোটা গোঁফ, পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, হাতে একটা মোটা বেতের লাঠি। ভদ্রলোককে দেখে জয়ন্ত দ্রুত পদে এগিয়ে গেল, গলাটা একটু তুলে বলল, গুড মর্নিং স্যার। সকালবেলাতেই বিরক্ত করতে এলুম। এদের একটু আপনার সঙ্গে দেখা করাবো বলে নিয়ে এসেছি। ভদ্রলোক গম্ভীর মুখে লাঠিসুদ্ধ দুহাত তুলে দময়ন্তী আর সমরেশের উদ্দেশ্যে নমস্কার করলেন, বললেন, জয়ন্ত কাল ফোন করে আপনাদের কথা আমাকে বলেছিল, ভিতরে আসুন, বলে পিছন ফিরে বাড়ির দিকে হাঁটা দিলেন। বারান্দায় উঠে ডান দিকে একটা মস্ত বড় ঘর, সেটাই বসবার ঘর। ঘরটা এত বড় যে একটা সোফা সেটে কুলিয়ে ওঠেনি, দুটো রাখা হয়েছে। বাকি জায়গাটুকুতে আছে একটা ডাইনিং টেবিলের গোটা 6 চেয়ার, একটা বড় কাঁচের শোকেস, তাতে নানান রকম ট্রফি, কাপ, মেডেল প্রভৃতি, একটা বুককেসে কিছু হিন্দি আর ইংরাজি বই, আর দেওয়ালে নানান রকমের জন্তু জানোয়ারের স্টাফ করা মুন্ডু। ক্যাপ্টেন রামনাথ সারাফ একটা সোফায় বসে অতিথিদের বাকিগুলো অধিকার করবার জন্য হাত নেড়ে ইঙ্গিত করলেন। তারপর দময়ন্তীর দিকে তাকিয়ে অতি পরিচ্ছন্ন ইংরাজিতে প্রশ্ন করলেন, কে আপনাকে এই তদন্তের জন্য নিয়োগ করেছে? দময়ন্তী মৃদু হেসে বলল, কেউ না, আমি প্রফেশনাল ডিটেকটিভও নই। রহস্যভেদে আমি একটা বিশেষ আনন্দ পাই, যেমন অনেকে ক্রসওয়ার্ড পাজল সমাধানের মধ্যে পায়। জয়ন্ত আর আমি একসঙ্গে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়েছি, কাজেই বন্ধু হিসাবে ও আমাকে মাঝে মাঝে কোনো রহস্যের সন্ধান দিয়ে সাহায্য করে, আমিও আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যতটুকু সাহায্য সম্ভব ওকে করে থাকি। তার মানে এই তদন্তে আপনার কোনো স্বার্থ নেই? না। বিশ্বাস করাটা কঠিন। যা হোক, আপনি কি করতে চান? আমি জায়গাটা একটু বিশদভাবে ঘুরে দেখতে চাই, আর কয়েকজনের সঙ্গে কিছু কথা বলতে চাই। ব্যাস? হ্যাঁ, ব্যাস। জয়ন্ত বলেছে আপনি আমার সঙ্গে কথা বলতে চান। কি জানতে চান বলুন। আপনি তো পুলিশে কাজ করতেন, রিটায়ার করে এখানে বাড়ি করলেন কেন? রিটায়ার করার পর আমার সঞ্চিত কিছু টাকা নিয়ে আমি আমার এক ছোটবেলাকার বন্ধুর সঙ্গে অভ্রের ব্যবসায় অংশীদার হই। আমি আসার পর ব্যবসায় খুব লাভ হয়, তখন এই অঞ্চলটাকে নতুন করে গড়ে তোলার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে তখন এইখানে থাকাটাই শ্রেয় মনে হয়। আপনি কতদিন রিটায়ার করেছেন? 20 বছর। শেষ কবে বন্দুক ছুঁড়েছেন? রামনাথ ব্যঙ্গাত্মক হাসি হাসলেন, বললেন, 25 বছর আগে। এই প্রশ্ন কেন? আপনি কি সন্দেহ করেন যে তেজপালকে আমি হত্যা করেছি? হ্যাঁ, করি। আপনার বাড়ির গেটে আপনার বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে, আর আপনাকে সন্দেহ করব না? আপনি তো পুলিশে ছিলেন, আপনি হলে কি করতেন? করতুম না, কারণটা বড্ড বেশি সহজ সরল, স্বচ্ছ। কেউ যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সে বিষয়ে সন্দেহ থাকে না। থাকে। আপনি পুলিশের লোক হিসাবে জানেন যে অতিরিক্ত সারল্য এবং স্বচ্ছতা পুলিশকে ভুল পথে চালিত করতে পারে। আপনি যে তাই হত্যাকাণ্ডটা অত্যন্ত সরল এবং সোজা পথে করে পুলিশকে ভুল পথে চালিত করছেন না, সেরকম প্রমাণ আমি এখনো পাইনি। জয়ন্ত বিস্ফারিত চোখে বলল, তুমি বলছো কি দময়ন্তী? স্যারের পক্ষে কাজ করা অসম্ভব। রামনাথ হাত নেড়ে বললেন, তুমি চুপ করো জয়ন্ত। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। পরের প্রশ্ন,
তার মুখের হাসিটা তখন আর নেই। দময়ন্তী প্রশ্ন করল, তেজপাল আগরওয়াল আপনার বহুদিনের বন্ধু, কতদিনের পরিচয়? আমাদের পরিচয় প্রায় 60 বছরের। কলকাতার আগরওয়াল পরিবার এবং আমাদের পরিবার অনেক বছর পাশাপাশি বড় বাজার অঞ্চলে বাস করেছে। জয়ন্ত বলল, কিন্তু স্যার, পোস্টমর্টম রিপোর্টে মৃতের বয়স লেখা আছে 62। সেক্ষেত্রে কি? আমি ওকে জন্মাতে দেখেছি, কিন্তু আজ আমরা দুজনেই বুড়ো, কাজেই আমাদের পরিচয় 60 বছরের বলাটা কি অন্যায়? দময়ন্তী গম্ভীর মুখে বলল, অন্যায় হয়তো নয়, একটু অস্বাভাবিক। উনি আপনাকে কি বলে সম্বোধন করতেন? রাম দাদা বলে। আপনি যার সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন তিনি কি ইনি? না, তার নাম দুর্গা দাস গোয়েঙ্কা। সে মারা গেছে। তার ছেলে বোম্বাইতে এখন ফিল্মের ব্যবসা করছে। এই যে এতগুলো ট্রফি রয়েছে দেখছি শুটিংয়ের ওপরে, এদের সবকটাই কি আপনার? না, আমার আছে, আমার স্ত্রীর আছে, আমার ছেলে মেয়েরও আছে। আমাদের পুরো পরিবারটাই শুটারের পরিবার। আপনার ছেলে এখন কোথায়? আমার ছেলে আর জামাই বড়াডিহির জঙ্গলে শিকার করতে গিয়ে জিপ উল্টে খাদের মধ্যে পড়ে মারা যায়। দময়ন্তী ঠিক এই রকম একটা উত্তর আশা করেনি। কিছুক্ষণ দুঃখিত মুখে চুপ করে থেকে বলল, কত বছর আগে এই ঘটনা ঘটে? আজ থেকে 20 বছর আগে, অকম্পিত গলায় রামনাথ বললেন। তারপর কি? তারপরেও কি আপনি শুটিং চালিয়ে গেছেন? বলেছি তো, আমি তারও বছর 5 আগে শুটিং বন্ধ করে দিই। বন্দুকগুলো রেখে দিয়েছিলেন কেন? মায়া পড়ে গিয়েছে ওদের ওপর। তাছাড়া আমার নাতি ভালো রাইফেল চালায়। ও আচ্ছা, আপনার ছেলের বিয়ে হয়নি? হয়েছিল। আমার ছেলের বউ এখানে থাকে না, তিনি বোম্বাইতে থাকেন। কেন? এই পাণ্ডব বর্জিত জায়গা তার ভালো লাগে না। তিনি আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন। বিধবা বলে সর্বস্ব ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করতে হবে তা তিনি বিশ্বাস করেন না। তিনি কি আবার বিবাহ করেছেন? না না। তার ছেলে মেয়ে আছে? আছে তো, 2টি ছেলে। তারা কোথায় থাকে বলতে পারবো না। তাদের বয়স? একজনের 22, অপরজন 24। আপনার নাতনি কি জন্মান্ধ? আরে না না, সে বিএসসি পাশ করে বম্বেতে একটা ওষুধের কারখানায় অ্যাপ্রেন্টিস থাকার সময় একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায়। একটা বিষাক্ত গ্যাসের সিলিন্ডার ফেটে ওর চোখে গ্যাস ঢুকে গিয়েছিল। কত বছর আগে? বছর 3 আগে। ওর তখন 20 বছর বয়স ছিল। আপনার বন্দুক যে চুরি গেছে আপনি জানতেন? না, মাসে একবার তেল দিই। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে পরিষ্কার করেছিল। কাজেই চুরি গেছে কি না আমার জানা ছিল না। তেল কে দেয়? আমি। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে আছে দেখে রামনাথ মৃদু হেসে জিজ্ঞেস করল, আর কোনো প্রশ্ন? আর একটাই প্রশ্ন, তেজপাল আগরওয়াল মারা যাওয়ায় আপনি দুঃখিত হননি, তাই না? হ্যাঁ, তাই। কেন? তিনি কি আপনার বন্ধু ছিলেন না? ছিলেন হয়তো, কিন্তু আমি তাকে পছন্দ করতুম না। তার যে কোনো বিশেষ কারণ ছিল তা নয়, কিন্তু আমার ওর সঙ্গ খুব একটা পছন্দ হতো না। যেদিন তিনি নিহত হন সেদিন অত রাত্রে লোডশেডিংয়ের ভিতরে তিনি আপনার বাড়িতে কেন আসছিলেন আপনি কিছু জানেন? আপনি কি তাকে ডেকে পাঠিয়েছিলেন? বাঁধানো দাঁত বার করে হাসলেন রামনাথ, পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি এ প্রশ্নের উত্তরের আশা করেন? দময়ন্তী মৃদু হেসে মাথা নাড়ল, বলল, না। এবার আমি তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বেশ তো, করুন। আমার জবাবগুলোয় আপনার কয়েকটা জায়গায় খটকা লেগেছে, তাই না? হ্যাঁ। কোথায়? প্রথমত, তেজপালের সঙ্গে আপনার 60 বছরের পরিচয় বলায়। দ্বিতীয়ত, আপনার নাতি দুটি কোথায় আছে সে কথা আপনি বলতে রাজি হচ্ছেন না।
তৃতীয়ত, তেজপালকে আপনি পছন্দ করতেন না সে কথা প্রকাশ করা, এবং চতুর্থত, তেজপাল কেন সেদিন আপনার বাড়িতে আসছিলেন সে কথা সোজাসুজি বলতে রাজি না হওয়ায়। আপনার কি ধারণা আমি কোনো মিথ্যে কথা বলছি? হ্যাঁ, বলেছেন। কেন বলেছেন সেটা বের করাই এখন আমার কাজ হবে। আমার বিশ্বাস তখনই হয়তো আসল সত্যটা বেরিয়ে আসবে। ফিকে হাসলেন রামনাথ। বললেন, হয়তো, হয়তো নয়। তবু আপনাকে আমার শুভ কামনা জানাচ্ছি। গুড লাক। বারান্দায় বেরিয়ে এসে জয়ন্ত গোমরা মুখ করে বলল, তুমি যদি স্যারকে সন্দেহই করে থাকো, তবে সত্যবাদী যুধিষ্ঠিরের মতো কোথায় কোথায় তোমার খটকা লেগেছে সেসব কথা গড়গড় করে বলে গেলে কেন? দময়ন্তী চিন্তিত অন্যমনস্কভাবে বলল, ক্যাপ্টেন শরাফ অত্যন্ত বুদ্ধিমান লোক। তাকে না বললেও তিনি বুঝতে পারতেন কোথায় কোথায় তার জবানবন্দি সন্দেহজনক বলে মনে হয়েছে। কাজেই আমি বলে দেওয়াতে কোনো ইতর বিশেষ হয়নি। জয়ন্ত পূর্ববৎ গোমরা মুখে বলল, কি জানি হলো কি না। তবে এবার আমরা যাব তেজপালের বাড়ি। নম্রতা বা তার মার সঙ্গে কথা বলতে চাও? এখনই নয়, হয়তো দুদিন পরে। এখনই নয় বললেই তো আর হলো না। নম্রতা গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। তিনজনের পায়ের শব্দ কাছে এগিয়ে আসতে নিঃশব্দে ঠোঁট দুটো ফাঁক করলেন, অর্থাৎ তিনি কিছু বলতে চান। দময়ন্তী একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কিছু বলতে চান? সুন্দর ইংরাজিতে জবাব এলো, হ্যাঁ। তেজপাল আগরওয়ালের মৃত্যু রহস্যের কিনারা করতে আপনার কি স্বার্থ? দময়ন্তী নিচু গলায় বলল, আপনার দাদু একই প্রশ্ন করেছিলেন। আমি তার যা জবাব দিয়েছিলাম তা আপনি নিশ্চয়ই পাশের ঘর থেকে শুনেছেন। নম্রতার মুখে একটু লাল রঙের আভা দেখা দিল। কালো চশমা জোড়া অকারণেই ঠিক করে নিয়ে বললেন, "আহ, হ্যাঁ, শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। খেয়ে আপনাকে এই কাজে নিয়োগ করেছেন?" দময়ন্তী ফিরে প্রশ্ন করল, খেয়ে নিয়োগ করে থাকতে পারে বলে মনে হয় আপনার? লাল রং এবার আরও একটু বাড়ল। ক্রুদ্ধ গলায় জবাব এলো, আমি আপনাকে প্রশ্ন করছি। তা করছেন ঠিকই, কিন্তু এ প্রশ্নের কি জবাব আমি দেব বলুন? আমি যদি বলি শ্রী বৃন্দাবন ব্যানার্জি বলে একজন আমাকে টাকা দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। এবং সত্যি কথা বলার ইচ্ছে যদি আমার না থাকে, আমাকে মিথ্যে বলার হাত থেকে আটকাবেন কি করে? তার চেয়ে বলুন, আমি এই রহস্যের তদন্ত করি, এটা কি আপনি বা আপনারা চান না চান না? না, চাই না। কেন? তার জবাব দিতে আমি বাধ্য নই? না, তা নন। আচ্ছা, ঘটনার সময় আপনি কি করছিলেন? ঘুমোচ্ছিলাম। আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানি না। আর কিছু? হ্যাঁ, যিনি আমাকে নিয়োগ করেছেন বলে আপনি মনে করেন, আমার মাধ্যমে আপনি কি তাকে কোনো মেসেজ দিতে চান? একটু ইতস্তত করে নম্রতা বলল, না। তারপর চাপা গলায় যোগ করল, আপনাকে আমি যতটা কুটিল বলে মনে করেছিলাম, দেখছি আপনি তার চেয়েও বেশি। বলে পিছন ফিরে বাড়ির দিকে রওনা দিল। গেট থেকে বেরিয়ে জয়ন্ত বেশ অনেকক্ষণ চুপ করে গাড়ির দরজাটা ধরে দাঁড়িয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আশ্চর্য। দময়ন্তী মৃদু হেসে বলল, কি আশ্চর্য? আরে, নম্রতার মধ্যে যে এতটা উগ্রতা লুকিয়েছিল ধরতেই পারিনি। আর হঠাৎ এহেন বিস্ফোরণের কারণটাই বা কি? সারাফ পরিবার সন্দেহ করছে যে কেউ তোমাকে নিয়োগ করে এই ঘটনার দায়িত্ব ওদের ঘাড়ে চাপিয়ে কোনো ফায়দা ওঠাতে চাইছে। দময়ন্তী ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ওদের কি সত্যিই কোনো দায়িত্ব নেই বা ছিল না? জয়ন্তর মুখ পুনরায় গোমরা হয়ে গেল। বলল, জানি না। দময়ন্তী চিন্তিত মুখে বলল, আরও ভিতরে যেতে হবে জয়ন্ত। মনে হচ্ছে অনেক কাদা ঘাঁটতে হবে। তবে? তবে কি? হত্যাকারীর লক্ষ্য তেজপালই ছিলেন। তিনি কোনো দুর্ঘটনার শিকার নন। কি করে বুঝলেন? পকেটে টর্চ ছিল না যে।
তেজপাল আগরওয়ালের বাড়ি পুরনো লালকুঠি পাড়ায়, 3 তলা প্রকাণ্ড বাড়ি, মাঝখানে উঠোন, তাকে 3 থাক চওড়া বারান্দায় পরপর উঠে গেছে 3 তলা পর্যন্ত। কিন্তু লোকজন খুব একটা বেশি আছে বলে মনে হলো না। যারা ঘোরাঘুরি করছে তারা কাজের লোক, বাড়ির লোক নয়। জয়ন্ত পথ দেখিয়ে চওড়া সিঁড়ি দিয়ে উপরে নিয়ে চলল। দেখা গেল 1 তলাটা মোটামুটি গোদাম, 2 তলার যতটুকু দেখা গেল সেটুকু অফিস হিসেবেই ব্যবহৃত হয়। 3 তলায় ঢোকার মুখে লোহার গ্রিল লাগানো প্রকাণ্ড দরজা। পৃথিবীর যে কোনো চোরই এহেন একটা দরজা দেখলে বিমর্ষ হয়ে পড়বে। বেল বাজানোর দরকার পড়ল না। দরজার মুখেই দাঁড়িয়েছিলেন এক অতিকায় পুরুষ। খুব যে লম্বা তা নয়, কিন্তু অসম্ভব চওড়া, চতুর্দিকেই চওড়া, ফলে মাথার ওপরে আলো থাকলে এর পায়ের নিচে যে ছায়াটা পড়ে সেটা প্রায় একটা নিখুঁত বৃত্ত বলেই মনে হয় সকলের। সমরেশ ফিসফিস করে দময়ন্তীকে বলল, দরজাটা যে কেন এত বড় এবার বুঝেছি। সমরেশ কথাটা শেষ করবার আগেই জয়ন্ত দরজাস্থিত বপুটিকে সম্বোধন করে বলল, রাজেশবাবু যাকে আনবো বলেছিলাম তাকে নিয়ে এসেছি। রাজেশবাবুর শরীরটি যতই বড় হোক না কেন, কণ্ঠস্বরটি আশ্চর্য রকমের মিহি, একেবারে হিংটিং ছটের জবন পণ্ডিতদের গুরুমারা চেলার উল্টো। বিশুদ্ধ বাংলায় বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। ভিতরটা যেরকম আশা করা গিয়েছিল মোটেই সেরকম নয়। যে বাড়ির বাইরে গোলাপি পরি, সবুজ হাতি আর ঘোড়া মার্কা হরিণের অলঙ্করণ, তার ভিতরে যে এরম একটা ড্রয়িং রুম থাকতে পারে তা চিন্তাই করা যায় না। ইন্টিরিয়ার ডেকোরেশনের বিলিতি বইয়ের যেরকম সব ছবি দেওয়া থাকে ঠিক সেই রকম। কি নেই সে ঘরে? 2 সেট সোফা, একটা বাইরের লোকেদের জন্য, অন্যটা অন্তরঙ্গদের জন্য, রেডিও, স্টিরিও, এমনকি একটা টিভি সেটও, ফায়ারপ্লেস, দেওয়াল থেকে দেওয়াল কার্পেট, নানান রকমের মূর্তি, ছবি, সব মিলিয়ে একটা অত্যন্ত কেতাদুরস্ত ব্যাপার। দময়ন্তীরা বসলে পরে ভদ্রলোক একাই একটা সোফা জুড়ে বসলেন। বললেন, বলুন জয়ন্তবাবু, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? জয়ন্ত মৃদু হেসে মাথা নেড়ে বলল, আমাকে নয় রাজেশবাবু, একে একটু সাহায্য করুন। আপনার বাবার মৃত্যু রহস্য নিয়ে ইনি তদন্ত করবেন। এর পরিচয়? রাজেশ হাত নেড়ে বললেন, এর পরিচয়ের কোনো দরকার নেই। ইনি আমার কাছে যেরকম সাহায্য চাইবেন তাই পাবেন। বলুন মিসেস দত্তগুপ্ত, আমি আপনার জন্য কি করতে পারি? দময়ন্তী বলল, আপনি তো ভারী চমৎকার বাংলা বলেন, কোত্থেকে শিখেছেন? রাজেশ দন্ত বিকাশ করে বললেন, বাহ, আমি তো কলকাতার ছেলে, রিপন কলেজে পড়াশোনা করেছি, তার আগে হেয়ার স্কুল। তাই নাকি? এখানে কত বছর আছেন? তা প্রায় 20 বছর হবে। পড়াশোনা করছিলুম, বাবা বিয়ে দিয়ে দিলেন, আর ব্যবসা এনে লাগিয়ে দিলেন। আপনার মেয়ের বয়স কত? ওই রকমই 20 হবে। একটি মেয়ে আপনার? হ্যাঁ, সে দিল্লিতে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছিল। তা দিল্লির হালচাল তো জানেন, একদম সুবিধের নয়। তাই বছর খানেক হলো এখানে এনে রেখেছি। বাড়িতেই পড়াশোনা করে, প্রাইভেট বিয়ে দেবে। এ ঘর কি তারই সাজানো? কিছুটা স্নেহ, কিছুটা গর্ব মেশানো হাসি হাসলেন রাজেশ। বললেন, হ্যাঁ, ওই কী সব বিলিতি বইটই দেখে সাজিয়েছে। আর কোনো কাজ তো বিশেষ নেই, এইসব করে সময় কাটায়। আমি বাধা দিইনি, যা করে করুক। এই তো একটা টিভি সেট বসিয়েছে, চলে না কিছু না, কিন্তু ওই যে বইয়ে দেখেছে ওখানে একটা টিভি সেট বসানো দরকার, তাহাই বসিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু। বিগলিত হাসি হাসলেন রাজেশ। বললেন, আপনারা প্রশংসা করলেই ভালো লাগে। আপনার আর সন্তান নেই? আছে, 3টে ছেলে। তারা ছোট, তারাও দিল্লিতে পড়াশোনা করছে। আচ্ছা, এবারে কাজের কথায় আসা যাক। আপনার বাবা যেদিন মারা যান সেদিনের কথা কিছু বলুন। দুঃখিত মুখে একটু চুপ করে থেকে রাজেশ বললেন, কি আর বলবো বলুন, অন্যান্য দিনের মতো সেদিনও সারাদিন উনি একতলায় অফিস ঘরে বসে কাজকর্ম করেন। আমার অফিস দোতলায়। 6:30টায় যেমন রোজ যাই তেমন অফিস বন্ধ করে খাতাপত্র নিয়ে নিচে নামি। দুজনে একসঙ্গে খাতাপত্র মিলিয়ে আলমারিতে চাবি দিয়ে আমি 3 তলায় চলে আসি। ওর হার্টের অসুখ ছিল বলে উনি 3 তলায় আসতেন না। 1 তলাতেই অফিস ঘরের পাশে ওনার শোবার ঘর ছিল। 8টার সময় আমাদের কুক গিরিধারী ওর খাবার নিয়ে নিচে যায়। উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে
ও উপরে চলে আসে। আপনার স্ত্রী কি জীবিত? হ্যাঁ, তবে তিনি অত্যন্ত অসুস্থ, শয্যাশায়ী। ও আচ্ছা। তারপর? তারপর রাত ১০টা থেকে শুরু হলো গোলমাল। টেলিফোন, পুলিশ, লোকজন। উফ! সে কি রাত যে কেটেছে! গিরিজা ছিল তাই। না হলে যে কি হতো জানি না। ও তো একাই প্রায় সমস্ত ব্যাপারটা সামলালো। আমি এত হতভম্ব হয়ে পড়েছিলুম যে আমার মাথার ভিতরটা সব পাকিয়ে গিয়েছিল। কোনো কিছু ভাববার মতো ক্ষমতাই যেন ছিল না। যখন টেলিফোন আসে আপনি কি করছিলেন? ঘুমোচ্ছিলাম। আমি 8:30 থেকে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আপনার বাবাও নিশ্চয়ই ওই সময় শুয়ে পড়েন রোজ? হ্যাঁ, সেই রকমই তো জানতুম। তাহলে সেদিন ওই সময় তিনি রামনাথ বাবুর বাড়িতে কেন যাচ্ছিলেন সেটা কিছু আন্দাজ করতে পারেন কি? না, বলে ঘন ঘন মাথা নাড়লেন রাজেশ। কিন্তু উনি তো মাঝে মধ্যেই রামনাথ বাবুর বাড়ি যেতেন, তাই না? হ্যাঁ যেতেন, কিন্তু সে তো দিনের বেলায়, আর দাবা খেলতে। অত রাতে কি জন্য যাচ্ছিলেন সেটা বোঝা বেশ কঠিন। উনি আগে কখনো অত রাতে গেছেন কি ও বাড়িতে? জানি না, তবে মাঝে মাঝে উনি রাত্রিবেলা বেরোতেন রাস্তায় পায়চারি করবার জন্য। দারোয়ানকে বলে যেতেন, সে দরজা খুলে অপেক্ষা করত। ডাক্তারের বারণ সত্ত্বেও যখন উনি মাঝে মাঝে বেশি খেয়ে ফেলতেন তখনই বেরোতেন। তা নয় তো উনিও 9টার মধ্যেই শুয়ে পড়েন। তবে হ্যাঁ, বেড়াতে বেড়াতে কখনো ও বাড়ি গেছেন কি না তা অবশ্য বলতে পারবো না। সেদিন বেরোনোর সময়ও কি দারোয়ানকে কিছু বলে বেরিয়েছিলেন? না, তেমন কিছু নয়। যেমন বলেন দরজা খোলা রাখতে, তেমনি আর কি। আচ্ছা, সেদিন আপনাদের কি কি ফোন এসেছিল মনে পড়ে আপনার? মানে আপনার বাবার বিশেষ করে। সে রাত্রে আমাকে দারোগাবাবু এই প্রশ্ন করেছিলেন। আমার মনে আছে যে তেমন কিছু কিন্তু আসেনি, কয়েকটা অফিসের কাজের ছাড়া। রামনাথ বাবুর পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? খারাপ নয়, তবে আমার বাবার সঙ্গে যতটা ঘনিষ্ঠ আমার সঙ্গে ততটা নন। কারণ রামনাথ বাবুর সঙ্গে ওর বাল্যকালের পরিচয়। আমি যখন বড় হয়েছি তখন দুটো পরিবার দু জায়গায় আলাদা হয়ে গিয়েছে। তবে রামনাথ বাবুর নাতনি নম্রতার সঙ্গে গিরিজার বেশ ভাব আছে। 20 বছর আগে বিয়ের পর আপনি যখন ফুলডিহিতে আসেন তখন কি রামনাথ বাবুর ছেলে জীবিত ছিলেন? হ্যাঁ ছিলেন, কিন্তু সে কথা কেন? সে তো প্রায় বহুদিনের পুরনো ব্যাপার। রাজেশ গম্ভীর হয়ে গেলেন। পুরনো কথা বলেই কি তার আর দরকার আসে না রাজেশবাবু? আচ্ছা, শুনেছি একই দিনে রামনাথবাবুর ছেলে আর জামাই নিহত হয়। ঘটনাটা কি ঘটেছিল? রাজেশ বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, আমার মনে নেই। মনে আপনার আছে রাজেশবাবু, কেন আপনি বলতে চাইছেন না? দেখুন, সেসব অন্য ঘরের ব্যাপার। অন্যের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আমি কোনো কথা বলা পছন্দ করি না। তবে সে ঘটনার সঙ্গে এ ব্যাপারের কোনো যোগ নেই বলেই তো মনে হয়। 20 বছর আগে ঘটেছে বলেই তার কোনো রিফ্লেকশন এ ব্যাপারে থাকবে না, এটা মনে হওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? তাছাড়া সে ঘটনা অন্য ঘরের ব্যাপার বলে চেপে দেওয়াটা কি ঠিক? বিশেষত যেখানে আপনার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে সেই পরিবার জড়িত হতে পারে। রাজেশ আবার চুপ করে থেকে বললেন, দেখুন, সে ঘটনার কথা সত্যিই আমার তেমন কিছু মনে নেই। তখন সবে নতুন ব্যবসা আর নতুন সংসার শুরু করেছি। তবে রামনাথবাবুর ছেলে আর জামাইয়ের মৃত্যুর পর ফুলডিহিতে একটা জোর গুজব উঠেছিল যে তারা দুর্ঘটনায় মারা যাননি, নিহত হয়েছিলেন। রামনাথবাবু পুলিশ মহলে তার প্রভাব খাটিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেন। তা না হলে তার আর তার পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখা যেত না। কে তাদের খুন করেছিল বলে লোক সন্দেহ করেছিল সেটা আমার সত্যিই মনে নেই। দময়ন্তী মৃদু হেসে বলল, রাজেশবাবু, আপনি সত্যিই একজন ভদ্রলোক। আপনারা যদি বলতে সংকোচ হয় তো আমি বলছি, দুর্গা দাস গোয়েঙ্কার ছেলে, তাই না?
বিস্মিত দৃষ্টি মেলে রাজেশ উপরে নিচে মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, তবে তার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না, কাজেই সেটা নিতান্তই ভ্রান্ত একটা কুৎসাও হতে পারে। সাক্ষ্য প্রমাণ লুপ্ত করা হয়েছিল, তাও তো হতে পারে। তা হতে পারে অবশ্য। তাছাড়া ঘটনার কয়েকদিন পরই দুর্গাদাসের ছেলে দ্বারকা দাস ফুলডিহি ছেড়ে চলে যাওয়ার গুজবটা বহুদিন চালু ছিল। রামনাথের ছেলের বউ কি তার সঙ্গে একসঙ্গে গিয়েছিল, না আগে পরে? অত্যন্ত লজ্জিত মুখে মাথা নিচু করে রাজেশ বললেন, একসঙ্গে। তারা কি বিবাহ করেছিলেন? লজ্জায় প্রায় মাটির সঙ্গে মিশে যেতে যেতে রাজেশ বললেন, না, তবে তারা একসঙ্গে থাকতেন। দ্বারকা দাস কমলজিৎ সরফের দুই ছেলেকে নিজের ছেলের মতোই মানুষ করতেন। করতেন মানে? এখন করেন না? না, দ্বারকা দাস বছর 5 আগে মারা গেছেন। কমলজিতের স্ত্রী আর ছেলেরা কোথায়? বম্বেতেই থাকে। ছেলেরা কি করে? এদিক ওদিক ব্যবসাপাতি করে। অবস্থা আর বিশেষ ভালো নেই। আচ্ছা, আপনি এত কথা জানলেন কি করে? বাবার কাছেই শুনেছি। দ্বারকা দাস আর আমার বাবা বন্ধু ছিলেন, তাদের মধ্যে চিঠিপত্রের আদান প্রদানও ছিল। দ্বারকা দাস যা করেছিলেন তারপরেও পুরুষ মানুষে ওরকম একটু এদিক ওদিক হতেই পারে, তাতে সামাজিক সম্পর্কে নিষেধ আসতে পারে, বন্ধুত্বে নয়। দময়ন্তী আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খাবারের ট্রে হাতে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে সমরেশ একেবারে চমৎকৃত হয়ে পড়ল। ঘরটি তো এমনিতেই বম্বে ফিল্মের সেটিং বলে মনে হচ্ছিল, এখন ইনি তো যেন একেবারে ফিল্মের পর্দা থেকেই নেমে এলেন বলে মনে হলো। পরমা সুন্দরী একটি মেয়ে, পোশাক আশাক উগ্র, অথচ মুখটি নিষ্কলুষ কোমল লাবণ্যে ভরা। এই নিষ্কলুষ কোমলতা কতটা স্বাভাবিক এবং কতটা প্রসাধনের মাধ্যমে তৈরি, সেটা অবশ্য বলা শক্ত। মেয়েটির 2 হাতে 2টি সাদা গ্লাভস পরে ট্রেটি বহন করছিল। রাজেশ মেয়েটিকে ঢুকতে দেখে স্নেহবিগলিত কণ্ঠে বলল, এসো গিরিজা, এসো। এই দেখো, তোমার অতিথিরা সবাই উপস্থিত, তাদের কিছু দেখাশোনা করো। বিনা নিন্দিত অথচ ন্যাকা ন্যাকা গলায় গিরিজা বলল, আমি তো এসে গেছি ড্যাডি, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? বলে পদ্মপলাশ লোচন দুটি চট করে একবার সমরেশের ওপর বুলিয়ে দিল। সমরেশ তাতে বড়ই কাতর হয়ে পড়ল। পরিচয় পর্ব শেষ হলে রাজেশ বললেন, হাতে দুটো পড়েছ কেন? জল তরঙ্গের মতো হেসে উঠে গিরিজা বলল, ও ড্যাডি, তুমি কিচ্ছু জানো না, এটা একটা হাইজিনিক ব্যাপার। ইউরোপে খাবার দেবার সময় সবাই হাতে গ্লাভস পরে নেয়, জানো না বুঝি? রাজেশ দন্তবিকাশ করে বললেন, হবেও বা, ও দুটো পেলে কোথায়, কিনেছ? না, কাল বিকেলে আমরা তার কাছ থেকে ধার করে এনেছি। ও যখন ল্যাবরেটরিতে কাজ করতো তখন এগুলো ব্যবহার করত। রাজেশ বলল, তা ভালো, এবার তাহলে খাবারগুলো দিয়ে দাও, তারপর ও দুটো খুলে ফেলো, আমার দেখতে কীরকম বিচ্ছিরি লাগছে। ওকে ড্যাডি, বলে গিরিজা সবাইকে প্লেট সরবরাহ করে গ্লাভস দুটো খুলে ফেলে ঝপ করে সমরেশের পাশে বসে পড়ে দময়ন্তীকে জিজ্ঞেস করল, আপনি আমাকে জেরা করবেন না? আপনি হয়তো জানেন না আমি আমার দাদুকে খুন করেছি। বলে খিলখিল করে জল তরঙ্গের মতো হেসে উঠল। সমরেশ তাতে আরও কাতর হয়ে কাষ্ঠ হাসিতে দাঁত বের করল। দময়ন্তী কিন্তু সে হাসিতে যোগ দিল না। বিব্রত রাজেশকে বাধা দিয়ে বলল, নিশ্চয়ই তোমাকে জেরা করব, আর যদি তুমি খুন করে থাকো তোমাকে জেলেও ঢোকাবো। গিরিজা এইবার একটু গম্ভীর হয়ে গেল, বোধহয় এই রকম জবাব সে প্রত্যাশা করেনি। বলল, বেশ, শুরু করুন। নম্রতা আর তুমি খুব বন্ধু, তাই না? হ্যাঁ, খুব। অবশ্য নম্রতা আমার চেয়ে বয়সে কিছু বড়, তবুও আমরা খুব নিকট বন্ধু। রামনাথ বাবুর সঙ্গে তোমার দাদুর বন্ধুত্বও কি খুব নিকট ছিল? ছিল বই কি। না, ছিল না। রামনাথ বাবু তোমার দাদুকে পছন্দ করতেন না। তা জানি না, তবে দাদুর কথা উঠলে বা তার গলা শুনলে গম্ভীর হয়ে যেত। কেন, তার কোনো ধারণাই তোমার নেই? না, তবে দ্বারকা দাস গোয়েঙ্কা বলে কোনো একজন লোকের মধ্যে আছে, কারণ আমরা তাকে একদিন বলতে শুনেছিলাম।
ওই এলেন তোর দাদু দ্বারকা দাসের হয়ে ওকালতি করতে। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে কে এই দ্বারকা দাস। তার উত্তরে নম্রতা বলেছিল সে একটা বাজে লোক। পরে দাদুকেও জিজ্ঞেস করেছিলাম, দাদুও কোনো জবাব দেয়নি, গম্ভীর হয়ে গিয়েছিল। কতদিন আগে এসব কথাবার্তা হয়েছিল? তা বছরখানেক হবে, অক্টোবর কি নভেম্বর মাসে। আমার মনে আছে সেদিন বেশ কুয়াশা হয়েছিল। আমি আর নম্রতা সন্ধেবেলা ওদের বাড়ির বারান্দায় র্যাপার মুড়ি দিয়ে বসে গল্প করছিলুম। এমন সময় গড়াং গড়াং করে গেটটা খুলে গেল। আমি উঠে দেখতে যাচ্ছিলুম কে এলো, তখনই নম্রতা ওই কথাগুলো বলে। অন্ধ হয়ে ওর অন্যান্য অনুভূতিগুলো তো ভীষণ বেড়ে গেছে। অনেক সময় গেট খোলার আওয়াজ পেলেও বলে দিতে পারে যে কে আসছে। দেওরাজ চৌধুরী বলে তুমি কাউকে চেনো? দেওরাজ? চিনি বই কি। ও, হি ইজ আ স্ক্রিম। স্ক্রিম? তার মানে? মানে ভীষণ বোকা, ভীষণ মজার একটা ছেলে। হি থিঙ্কস হি ইজ আ হিরো, কিন্তু আসলে ও একটা ইঁদুর, বলে হি হি করে হাসতে লাগলো গিরিজা। আপনারা যদি ওকে দাদুর হত্যাকারী বলে গ্রেপ্তার করেন, তাহলে যে ও কি খুশি হবে কি বলবো। ওর অনেক দিনের স্বপ্ন সার্থক হবে। জয়ন্তবাবু কী সব হিসেব করে ওকে ছেড়ে দিয়ে ওকে খুব দুঃখ দিয়েছেন। পুওর সোল। কোথায় বস্টন স্ট্র্যাংলার, জ্যাক দ্য রিপারদের সঙ্গে একসঙ্গে নাম লেখা হবে তা নয়, সব ভেস্তে দিলেন আপনারা। তুমি ওকে খুব ঘনিষ্ঠভাবে চেনো মনে হচ্ছে। গিরিজা হঠাৎ গম্ভীর হয়ে গেল, বলল, আমাদের এখানে একটা অবিবাহিত মেয়ের পক্ষে একটা ভিন্ন পরিবারের অবিবাহিত ছেলেকে ঘনিষ্ঠভাবে চেনা অসম্ভব। তবে নম্রতার সঙ্গে ওর পরিচয় খুবই ঘনিষ্ঠ। ওদের বাড়িতে ওর যাতায়াত খুব। আর যেহেতু আমি নম্রতার খুব বন্ধু, সেহেতু আমাদের মধ্যে একটা পরিচয় রয়েছে, কথাবার্তাও হয়েছে। নম্রতার কাছে ওর সম্পর্কে কিছু কথা শুনেছি। আমি যেসব ধারণা করেছি সেসব এইভাবেই হয়েছে। দময়ন্তী রাজেশের দিকে ফিরে বলল, দেওরাজ সম্পর্কে আপনার ধারণা কি? ছোট জায়গা, এখানে আপনারা নিশ্চয়ই ভালো করেই ওকে চেনেন। রাজেশ বলল, চিনি বই কি, ভালো করেই চিনি। ছেলেটা চুয়াড়ে, কিন্তু বুদ্ধিমান। কাজকর্ম তেমন কিছু করে না বটে, কিন্তু করলে উন্নতি করত। আর কাজকর্ম করার দরকারই বা কী? নন্দকিশোর বাবু এখনও সম্পূর্ণ সুস্থ, চুটিয়ে ব্যবসা করছেন। দেওরাজ 2-4 বছর এখনও গায়ে ফুঁদিয়ে বেড়াতে পারে, তারপর ব্যবসায় ঢুকলেই হলো। দময়ন্তী চিন্তিত মুখে বলল, তা বটে। তারপর আবার গিরিজার দিকে ফিরে বলল, নম্রতার সঙ্গে তোমার খুব বন্ধুত্ব হলো কি করে? তোমাদের বাড়ি তো কাছাকাছি নয়। গিরিজা বলল, বাহ, আমরা এক স্কুলে পড়েছি তো, একসঙ্গে গার্ল গাইড করেছি, ক্যাম্পে গেছি। ও অবশ্য আমার চেয়ে সিনিয়র। আচ্ছা বেশ, বলে দময়ন্তী কিছুক্ষণ গম্ভীর অন্যমনস্কভাবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর বলল, রাজেশবাবু, আমি কি একবার নিচে আপনার বাবার ঘরটা একটু দেখতে পারি? রাজেশ বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। গিরিজা, নিচে নিয়ে যাও, গিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করো। খোলা হলে নিচ থেকে টেলিফোন করো, তারপর ওদের নিয়ে যাব। গিরিজা তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ওকে ড্যাড, বলে 3 লাফে দরজা পার হয়ে নিচে চলে গেল। রাজেশ সেদিকে তাকিয়ে সস্নেহে হেসে বললেন, এখনো একেবারে ছেলে মানুষ। তেজপাল আগরওয়ালের ঘরটা মোটামুটি নিরাভরণ। একটা সিঙ্গেল খাট, একটা প্রকাণ্ড সিন্দুক, একটা রাইটিং ডেস্ক, একটা আলমারি এবং একটা আলনা, এই হলো আসবাব। ঘরের দেওয়ালে 3টে ছবি, একটা সিদ্ধিদাতা গণেশের, একটা পুত্র রাজেশের যৌবনকালের এবং অপরটি সপরিবার রাজেশের। দময়ন্তী চতুর্দিকে দৃষ্টিপাত করে গিরিজাকে প্রশ্ন করল, তোমার ঠাকুমার কোনো ছবি নেই? গিরিজা একটু চুপ করে থেকে বলল, না নেই। বাবার ঘরে ওর একটা ছবি আছে অবশ্য, দেখবেন, নিয়ে আসবো? দময়ন্তী মাথা নেড়ে বলল, না, দরকার নেই। আচ্ছা, তোমার দাদু কি বেরোতে গেলেই সিল্কের পাঞ্জাবি পরে বেরোতেন? হ্যাঁ, সেই রকমই তো দেখেছি। উনি কি মাঝে মাঝে কলকাতা যেতেন? উত্তরটা দিলেন রাজেশ। বললেন, হ্যাঁ, ঘন ঘন না হলেও মাঝে মাঝে যেতেন।
উনি যেদিন নিহত হন তার দুদিন পরে কলকাতা যাবার টিকিট ওর পকেটে ছিল। উনি কী জন্য কলকাতা যাচ্ছিলেন আপনি কিছু জানেন? না, উনি কবে কলকাতা যাবেন, কেন যাবেন তা আমাকে আগে থেকে জানাতেন না বা জানানো প্রয়োজনও মনে করতেন না। যাবার দিন বলতেন আমি চললাম, ২-৩ দিন পরে ফিরব। ওর হার্টের অসুখ ছিল, আপনারা একা যেতে দিতেন কেন? ওর সঙ্গে ওষুধ থাকতো, তাছাড়া তিনি একা যাওয়াই পছন্দ করতেন। আচ্ছা গিরিজা, এই ছবিতে দেখছি একটা স্কুল ইউনিফর্ম পরে রয়েছে। কোন স্কুল? গিরিজা বলল, সেন্ট বার্নাবাস কনভেন্ট স্কুল। এটাও কি দাদুর হত্যা রহস্যের একটা সূত্র নাকি? না এমনি কৌতূহলের বশে প্রশ্নটা করলেন। দময়ন্তী মৃদু হেসে বলল, বলবো কেন? তারপর রাজেশকে নমস্কার করে বলল, আচ্ছা তাহলে আর চলি রাজেশবাবু, আজকের মতো আমার কাজ শেষ। যদি প্রয়োজন মনে করি তাহলে হয়তো ভবিষ্যতে আবার আপনাকে বিরক্ত করতে আসবো। দময়ন্তী চান টান করে বসবার ঘরে ঢুকে দেখে জয়ন্ত অত্যন্ত বেজার মুখ করে একটা চেয়ারে বসে আছে, আর সমরেশ এক মনে একটা স্পোর্টস জার্নাল পড়ে যাচ্ছে। কি হলো জয়ন্ত, তোমার অমন মুখ ভার করে বসে আছো কেন? সহাস্যে জিজ্ঞাসা করল দময়ন্তী। মুখের আর দোষ কি বলো? জয়ন্ত বলল, ভাবছি আর যতই ভাবছি ততই সব জট পাকিয়ে যাচ্ছে। আমি মাস্টারমশাইয়ের পরিবারকে যতটা ছেড়ে ছেড়ে তদন্ত করেছি তুমি তো তা করনি, কাজেই তোমার সঙ্গে থেকে অজস্র সূত্র এসে গেছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো সেটাই বুঝতে পারছি না। দময়ন্তী একটা ডিভানের ওপর বসে বলল, কি কি সূত্র পেলে শুনি একটু। এই তো দেখো না, সম্ভাব্য হত্যাকারীর সংখ্যা হঠাৎ ভীষণ বেড়ে গেল। কীরকম? আর প্রথমে ধরো রামনাথ সরফের কথা, তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি তেজপালকে পছন্দ করতেন না। কেন করতেন না তা তিনি বলেননি বটে, কিন্তু আমরা জানি দ্বারকা দাস যে তার সংসার ছারখার করে দিয়েছে, আর তেজপালের বন্ধুত্ব তার পক্ষে সহ্য করা কঠিন ছিল, এবং হয়তো তেজপাল তাকে চাপাচাপি করছিলেন তার দুই নাতিকে ফেরত নেবার জন্য। সেটা হয়তো তার পক্ষে আর অসহ্য বলেই মনে হয়েছিল। তাছাড়া তেজপাল কেন সে রাত্রে তার বাড়িতে আসছিল তাও সম্ভবত তিনি জানেন, কিন্তু বলতে অস্বীকার করেছেন। নিশ্চয়ই সে কথা গোপন করলে তার লাভ আছে। দ্বিতীয়ত নম্রতা, গিরিজার সাক্ষ্য অনুসারে সেও তেজপালকে পছন্দ করত না। সে বন্দুকবাজ পরিবারের মেয়ে, তার পক্ষে বন্দুক চালাতে জানা অসম্ভব নয়। রাত্রেবেলা গেটের শব্দ শুনে সে হয়তো শব্দভেদী গুলি ছুঁড়েছিল। হাতে গ্লাভস পরে নিয়েছিল বলে আঙুলের ছাপ পড়েনি বন্দুকে। সে অন্ধ। যদিও সে জানে তাকে কেউ সন্দেহ করবে না, তবু হয়তো সে উগ্রতা দেখিয়ে বেরিয়ে যেতে চাইছে, মানে যাকে বলে অফেন্স ইজ দ্য বেস্ট পলিসি অফ ডিফেন্স। তৃতীয়ত, রামনাথের দুই নাতি, এদের বয়স 24 আর 22, খুব ছোটবেলা থেকে কুৎসিত পরিবেশে মানুষ। এখন এদের অবস্থা পড়ে গেছে। এরা যদি এই খুনটা সাজিয়ে থাকে তাহলে আশ্চর্য হবার কিছুই নেই। রামনাথ বা নম্রতা যে বারংবার বলছেন যে কেউ তোমাকে এই তদন্তে লাগিয়ে কোনো স্বার্থসিদ্ধি করতে চাইছে, তখন হয়তো এই দুজনকেই চিন্তা করছেন তারা। রামনাথ বা নম্রতার যে কেউ ফেঁসে গেলে কাদের লাভ বুঝতে তো কোনো অসুবিধে হয় না। রামনাথের সম্পত্তির প্রতি তাদের বংশগত কারণেই লোভ থাকা স্বাভাবিক, আর পিতৃঘাতক বিপিতা দ্বারকা দাসের সঙ্গে তেজপালের বন্ধুত্ব থাকায় তার ওপর ওদের প্রচণ্ড রাগ থাকাও অসম্ভব নয়। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তারা হয়তো এক ডিলে দুই পাখি মারতে চাইছে। চতুর্থত দেওরাজ। দময়ন্তী বাধা দিল, বলল, হুম, দেওরাজ বলবে না, আগে তার সঙ্গে দেখা করি, তারপর তার সম্বন্ধে কথা। কিন্তু তুমি আরও দুজনকে ছেড়ে যাচ্ছ। জয়ন্ত আরও বিমর্ষ মুখ করে বলল, আরও দুজন? তারা আবার কারা? আনোয়ার আর নাসির, সেই রিক্সাওয়ালা দুজন। জয়ন্ত সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলো, তুমি ঠাট্টা করছো না তো? দময়ন্তী ফিকে হাসল, বলল, "হুম, মোটেই না। বাংলায় কি বলে জানো তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। জয়ন্ত মাথা নেড়ে বলল, যাই বলো না তুমি, আনোয়ার আর নাসির কখনো তোমার ওই অমূল্য রতন হতেই পারে না। দময়ন্তী আবার একটু জোরে হেসে বলল, সে তো তুমি রামনাথ সম্পর্কেও একই কথা বলেছিলে, মনে আছে?
আর শুধু আনোয়ার আর নাসির কেন, রাজেশ আগরওয়ালকেও তুমি বাদ দিতে পারো না। লক্ষ্য করে দেখো, তেজপাল মারা যাওয়াতে সদ্য সদ্য লাভ হয়েছে কিন্তু তারই। তাছাড়া অন্য একটা কারণেও হয়তো তার বাপের প্রতি অসন্তোষ ছিল। কি কারণ? আমার বিশ্বাস তেজপাল দুশ্চরিত্র লোক ছিলেন। চমৎকার! তুমি বেশ সুচারুভাবে আমাকে আপাদমস্তক গুলিয়ে দিয়েছ। এখন চলো তাহলে, মাথার কাজটা সাময়িকভাবে বন্ধ রেখে খাওয়াটা সেরে নেওয়া যাক, তারপর বিকেলবেলা আবার বেরোনো যাবে। সমরে সবিলম্বে স্পোর্টস জার্নাল বন্ধ করে বলল, উত্তম প্রস্তাব। নতুন লালকুঠি পাড়ার একেবারে মুখেই নন্দকিশোর চৌধুরীর অতি সুদৃশ্য বাংলো। আধুনিক আর্কিটেকচারের একটা সুন্দর নিদর্শন। সামনে প্রশস্ত লন, বুক সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পেছনে ও দুপাশে প্রচুর গাছপালা ও বাগান। গেটে একজন নেপালি ইউনিফর্ম পরিহিত দারোয়ান, আর লনের চারিদিকে পাথরে বাঁধানো রাস্তার ওপরে সঞ্চরণমান গোটা তিনেক ডোভারম্যান আর দুটো গ্রেট ডেন কুকুর। বাড়ির মালিক কেন যে পাঁচিলটা বেশি উঁচু করেননি তা বেশ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল। দময়ন্তী গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, বলল, আমি কিন্তু ভেতরে যাব না। জয়ন্ত আশ্চর্য হয়ে বলল, কেন? এমনি, তুমি দেওরাজকে বাইরে আসতে বলো, আমরা এখানে দাঁড়িয়েই কথা বলবো। একটা সম্পূর্ণ অপরিচিত মোটা গলা পেছন থেকে বলল, আপনি কি কুকুরগুলোকে ভয় পাচ্ছেন? ভয় নেই, আমি ব্যবস্থা করছি। তিনজন পিছন ফিরে বক্তার দিকে তাকালো। ইনি ধুতি পাঞ্জাবি পরিহিত একজন অবাঙালি ভদ্রলোক, অত্যন্ত সুপুরুষ, যদিও মুখে বয়সের ছাপ আর অপ্রকট নেই। চকচকে কালো চুল স্পষ্টতই কলপ লাগানো, তীক্ষ্ণ চোখে রিমলেস সোনার ফ্রেমের চশমা। জয়ন্ত বলল, আরে নন্দকিশোর বাবু, আমরা এসে গেছি। আপনাকে তো আগেই বলে রেখেছিলাম। নন্দবাবু সোনা বাঁধানো দাঁত বের করে হাসলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেওরাজকেও বলে রেখেছি, সে বাড়িতেই আছে। আপনারা একটু দাঁড়ান, আমি কুকুরগুলোকে বেঁধে রেখে আসছি। বলে ভদ্রলোক গেটের কাছে এগিয়ে গিয়ে জোরে ডেকে হিন্দিতে বলেন, দেওরাজ, কুকুর বাঁধো। অমনি ঘরের ভিতর থেকে একটা দীর্ঘ তীক্ষ্ণ শীষের আওয়াজ ভেসে এলো, আর তৎক্ষণাৎ কুকুরগুলো এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। নন্দবাবু হেসে বললেন, হাহ, আমার ছেলের গুণ দেখেছেন তো? কুকুর ট্রেনিং দিতেছে ওস্তাদ। আর কিছু না পারুক, এটা পারে। এবার ভিতরে চলুন, কোনো ভয় নাই। নন্দকিশোরের বাড়ির ভিতরটা বাইরের মতোই সুদৃশ্য বটে, তবু দময়ন্তী ভিতরে ঢুকতে চাইল না। নার্ভাস হাসি হেসে বলল, আমরা এই লনেই বসি না? এ তো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। নন্দকিশোর বাবু সহাস্যে বললেন, এখনো ভয় গেল না? আচ্ছা ঠিক আছে, আমি দেওরাজকে এখানে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ততক্ষণ এই বেতের চেয়ারগুলাতে বসেন। বলে ভিতরে চলে গেলেন। দেওরাজ যখন বেরিয়ে এলো তখন সকলেই কিন্তু তাকে দেখে একটু আশ্চর্য হয়ে গেল। শোনা গিয়েছিল সে অত্যন্ত দুশ্চরিত্র, দরকচামার্কা চেহারা, অতিশয় শয়তান ইত্যাদি ইত্যাদি, কিন্তু জলজ্যান্ত লোকটাকে কিন্তু অতটা ভয়ঙ্কর বলে মনে হলো না। সে রোগা সন্দেহ নেই, বেশ লম্বা, মাথায় বড় বড় চুল, কিন্তু মুখটা কেমন যেন বিষণ্ণ, অন্যমনস্ক। দুশ্চরিত্র লোকেদের সাধারণত চোখ দুটো চঞ্চল আর সতর্ক হয়, কিন্তু এর চোখ দুটো শান্ত, অনুগ্র। মৃদু হেসে সবাইকে নমস্কার করে দেওরাজ একটা চেয়ার টেনে বসল। দময়ন্তীকে সম্বোধন করে বলল, আমাদের পরিচিত হবার দরকার নেই, কারণ আমি আপনাদের চিনি, আপনারাও আমাকে চিনেন। শুনেছি তেজপাল আগরওয়ালের হত্যা রহস্যের আপনি তদন্ত করছেন, এবং আমার কাছে কিছু সংবাদ আপনি চান বা জেরা করতে চান। তাহলে দেরি না করে শুরু করে দিন। কথাগুলো নিচু গলায় বলা হলেও তার মধ্যে যে একটা রূঢ় ঔদ্ধত্য ছিল সেটা সকলেরই কানে বাজল। দময়ন্তী কিন্তু সেটাকে পাত্তা দিল না, বেশ সহজভাবে বলল, আমি আপনাকে জেরা করতেই এসেছি। আপনি নিশ্চয়ই জানেন যে যে কজনকে হত্যাকারী বলে সন্দেহ করা হচ্ছে তার মধ্যে আপনি অন্যতম। জানি। তাহলে জেরা করুন, আপনার সব প্রশ্নের সাধ্যমতো জবাব আমি দিব। দময়ন্তীর প্রথম প্রশ্ন শুনে সকলেই হতবাক।
আপনি কি জানেন যে দুশ্চরিত্র বলে আপনার একটা ভয়ানক বদনাম আছে? রক্তিম মুখে কিছুক্ষণ চুপ করে থেকে দেওরাজ বলল, তেজপালের মৃত্যুর সঙ্গে আপনার এই প্রশ্নের কি কোনো সম্পর্ক আছে? কি আছে সেটা আমি জানি না। আর যদি এটা একটা ব্যক্তিগত প্রশ্ন হয়, তবু আমার বলতে বাধা নেই যে হ্যাঁ, আমি জানি। তবে আমি কোনো পরিবারের মধ্যে হাত বাড়াই না। পেশাদার বাজারের মেয়ে ছেলের কাছে মাঝে মাঝে যাই বটে। আপনার যেতে ভালো লাগে? অনেকক্ষণ নতমস্তকে নীরব থেকে দেওরাজ মুখ তুলে বলল, না, অত্যন্ত খারাপ লাগে। তবু যান কেন? মাঝে মাঝে ভিতরে একটা তীব্র আর্জ আসে, তখন যাই, কিন্তু পরে মুখের ভিতরটা তেতো হয়ে থাকে। কিন্তু এসব জেনে আপনার লাভ কি? পরে বলবো। আপনি আদৌ এ পথে পা বাড়িয়েছিলেন কেন? বিষণ্ণ মুখে আকাশের দিকে মুখ তুলে দেওরাজ বলল, একটা মেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। টাকার লোভে সে আমাকে অপমান করেছিল। তখন সমস্ত নারী জাতির উপর আমার একটা প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হয়। একজনকে অপমান করে আমি গায়ের ঝাল মেটাতে চেয়েছিলুম, তাই গিয়েছিলুম। পয়সা দিয়ে যা খুশি অপমান করব তাই। পরে সেটা কিছুটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, তাই তো? হ্যাঁ। সে মেয়েটা কি? একটা বাঙালি মেয়ে, ফুলডিহি ব্যারাজের টাইম কিপারের মেয়ে, যার নাম ছিল রানী। কিন্তু তার মনোবৃত্তি ছিল ছোট লোকের। আপনি যে বিরাট বড় লোক সেটা সে জানতো না? না, আমি বলেছিলুম আমি নন্দকিশোর চৌধুরীর একজন সরকার, সামান্য মাইনে পাই। আমার ধারণা ছিল আমার অনেক টাকা আছে জানলে সে আর এগোবে না। আমার মস্ত ভুল হয়েছিল। হঠাৎ সে একদিন অদৃশ্য হয়ে যায়। যাবার আগে আমাকে একটা চিঠি লিখে রেখে যায়, তাতেই ব্যাপারটা বুঝতে পারি। আপনি যে বাজে জায়গায় যান সেটা কি প্রকাশ্যে না গোপনে? আমাদের সমাজে প্রকাশ্যে যাওয়া কি সম্ভব? না, তা অবশ্য নয়। তাহলে আপনার এই বদনামটা রটালো কি? কে আবার? যারা আমাকে ওখানে দেখেছে তারা। আমাদের সকলেই তো আর সাধু পুরুষ নয়। যারা আপনাকে ওখানে দেখেছে বলছেন, তাদের কাউকে কি আপনি চেনেন? কাউকে কাউকে চিনি। তেজপাল আগরওয়াল কি তাদের মধ্যে একজন? বেশ কিছুক্ষণ স্তম্ভিত মুখে দময়ন্তীর দিকে তাকিয়ে রইল দেওরাজ। তারপর আস্তে আস্তে একটা ব্যঙ্গাত্মক বাঁকা হাসিতে মুখটা বিকৃত হয়ে গেল। বলল, হো হো, এতক্ষণ এত সব সহানুভূতিসূচক কথাবার্তার কারণটা এইবার বুঝলাম। তেজপালকে খুন করার কি মোটিভ আমার থাকতে পারে, সেটাই বের করার আপনার আসল উদ্দেশ্য। সে আমার নামে বদনাম রটিয়েছে আর তাই আমি তাকে খুন করেছি। দময়ন্তী মৃদু হেসে বলল, আপনি যা বুঝেছেন তা খানিকটা সত্য, সর্বাঙ্গে সত্য নয়। সর্বাংশে সত্যটা কি সেটা পরে বলবো। তবে আপনাকে এটুকু বলতে পারি, আমার প্রশ্নের জবাব দিলে আপনি অকারণে বিপদে পড়বেন না। কাঁধ ঝাঁকিয়ে জোরে জোরে হেসে উঠল দেওরাজ। বলল, সে কথা বিশ্বাস করা শক্ত। তা হোক, তবু আমি আপনার প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, তেজপাল আগরওয়াল আমাকে বেশ্যাপল্লীতে যাতায়াত করতে দেখেছেন, কারণ তিনিও সেখানে একদা নিয়মিত খরিদ্দার ছিলেন। তিনি আমার নামে বদনাম রটান। যেদিন তেজপাল নিহত হন সেদিন লোডশেডিংয়ের মধ্যে আপনি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন কেন? এ পাড়ায় সকলেই জানে যে রাত্রি 9টার পর আমি রাস্তায় নিয়মিত পায়চারি করি, আমার কুকুরগুলোকে নিয়ে। এতে তাদের স্বাস্থ্যও ভালো থাকে, আমারও থাকে। সেদিন আপনার সঙ্গে কিন্তু কুকুরগুলো ছিল না। কেন? ছিল। আমার সঙ্গে দুজন রিক্সাওয়ালার ধাক্কা লাগার পর আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাই, তখন তারা বাড়ি চলে যায়। প্রভুভক্ত কুকুরের পক্ষে এটা একটা অত্যন্ত অস্বাভাবিক ব্যবহার নয় কি? দেওরাজ একটা ধাঁধা লাগা হাসি হাসল। বলল, অস্বাভাবিক কি জানি না, কিন্তু ব্যাপারটা কি? আপনার উদ্দেশ্য তো রামনাথকে হত্যাকারী বলে প্রমাণিত করা। তা আমাকে সব প্রশ্ন করে ফাঁসিয়ে দেবার ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে আপনি কি আমাকে দিয়ে সাক্ষ্য দেয়াতে চান যে আমি দেখেছি রামনাথই হত্যাকারী? যেহেতু আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, অতএব আমার সাক্ষ্যই সবচেয়ে জোরদার হবে।
এই ভেবেছেন আপনি? কিন্তু আমি আপনাকে স্পষ্ট জানিয়ে রাখছি যে প্রয়োজন হলে আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিব, তবু অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না। দময়ন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে দেবরাজের মুখের দিকে তাকিয়েছিল। মৃদু গলায় বলল, আপনারা নিশ্চিত যে আমি রামনাথকে ফাঁসানোর জন্য এসেছি, তাই না? কোনো জবাব না দিয়ে দেবরাজ ওপরে নিচে ঘাড় নাড়ল। দময়ন্তী বলল, আপনি এই বিষয়ে নিশ্চিত যে রামনাথ হত্যাকারী নন, তাই না? দেবরাজ এবারও জবাব দিল না, পূর্ববৎ ঘাড় নাড়ল। কিন্তু আপনি জানেন হত্যাকারী কে, এই বিষয়েও আপনি নিশ্চিত, তাই না? এবার দেবরাজ বিরাট জোরে হেসে উঠল। হাসতে হাসতে কোনো রকমে দম নিয়ে বলল, মিসেস দত্তগুপ্ত, আপনার বুদ্ধির খুব সুনাম শুনেছি, কিন্তু আজ দেখছি দূর থেকে যতটা শোনা যায় কাছে এলে ততটা আর মনে হয় না। আমি দীক্ষিত মিসেস দত্তগুপ্ত, কে হত্যাকারী হতে পারে এ বিষয়ে আমার সামান্যতম ধারণাও নেই। দময়ন্তী আগের মতোই মৃদু গলায় বলল, মিস্টার চৌধুরী, আমার সামান্য বুদ্ধিতে আমি বুঝতে পারছি যে আপনি জানেন যে হত্যাকারী কে। আপনি তাকে স্বচক্ষে দেখেছেন এবং আপন স্বার্থসিদ্ধির জন্য তাকে আড়াল করে রাখতে চাইছেন। দেবরাজ আর হাসছিল না, অবিশ্বাস্য দৃষ্টিতে দময়ন্তীর মুখের দিকে চেয়েছিল। দময়ন্তীর কথা শেষ হবার পরও অনেকক্ষণ গম্ভীর চিন্তিত মুখে চুপ করে রইল। তারপর বিড়বিড় করে বলল, আমি কাউকে দেখিনি, আমি কিছু জানি না, আমার আপনাকে আর কিছু বলবার নেই, বলে হঠাৎ উঠে দাঁড়িয়ে পিছন ফিরে বাড়িতে চলে গেল। দেবরাজ ভিতরে চলে যাওয়ার পরও তিনজনে বসে রইল। দেবরাজের সঙ্গে ইন্টারভিউটা এরকম দাঁড়াবে স্পষ্টতই কেউই তা অনুমান করেনি। জয়ন্ত বলল, আমি এটুকু বুঝতে পারছি যে তুমি তোমার সন্দেহভাজনদের লিস্ট থেকে দেবরাজের নামটা কেটে দিয়েছ, তাই না? দময়ন্তী মাথা নাড়ল, বলল, না, তোমার অনুমান সম্পূর্ণ ভুল। আমার লিস্টে দেবরাজের নাম আগে যেখানে ছিল এখন তার চেয়ে আরও অনেক উপরে উঠে এসেছে। কি আশ্চর্য! আমি তো ভাবছিলাম তুমি কে হত্যাকারী তা ধরেও ফেলেছ বোধ হয়। না জয়ন্ত, এখনো ধরতে পারিনি। তুমি যাদের সন্দেহ করছো আমিও তাদেরই সন্দেহ করছি, তবে মনে হচ্ছে অন্ধকার কেটে যাবে, তার কিছু কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি। কি যে তুমি দেখতে পাচ্ছ তুমিই জানো। এখন আমরা তাহলে কি করব? তুমি একবার ভেতরে গিয়ে নন্দকিশোর বাবুকে ডেকে আনতে পারো? তার সঙ্গে কিছু কিছু কথা বলতে পারলে একটু ভালো হতো। ডাকার দরকার হলো না। দময়ন্তীর কথার মধ্যেই ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এসেছিলেন। তিনজনে একসঙ্গে তার দিকে তাকাতে বারান্দা থেকে নেমে এসে একটা চেয়ার অধিকার করে বসে দময়ন্তীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মাকেও জেরা করতে চান? দময়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ, যদি আপনি কিছু মনে না করেন। না না, মনে কেন করব? আপনি কি আমাকেও সন্দেহ করেন নাকি? করি। ব্যবসা সূত্রে আপনার আর তেজপালের মধ্যে শত্রুতা থাকা অসম্ভব নয়। দময়ন্তী তখনও হাসছে। এবার নন্দকিশোরও হেসে উঠলেন, বললেন, তা হয়তো নয়, তবে যদি হতো তাহলে কি আর আমি তেজপালকে নিজে খুন করতুম? গুন্ডা লাগিয়ে ধানবাদ বা কলকাতার যেসব কুখ্যাত পল্লী ওর যাতায়াত সেখানে ওকে শেষ করিয়ে দিতুম। তাতে রিস্ক অনেক কম হতো। তবে তার চেয়েও বড় কথা, ওর আর আমার ব্যবসার মধ্যে কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই বা ছিলও না। আচ্ছা, ও কথা বাদ দিন। আসলে আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই তা হলো, দেবরাজ তেজপালকে খুন করেছে বলে পুলিশ যে সন্দেহ করছে সে বিষয়ে আপনি কি বলেন? আপনার কি মতামত? নন্দকিশোর হাত নেড়ে বলল, আমি আর কি বলবো বলেন? আমি ওর বাপ, ওর সম্পর্কে আমার ধারণা তো পক্ষপাতশূন্য হতে পারে না। তবু আমার ধারণা যদি জানতে চান তো বলি, আমার বিশ্বাস ও খুন করেনি, কারণ খুনও করতে পারে না, যতই ওর বদনাম থাক না কেন। তবে যদি করতো তাহলে ওকে আমি আশীর্বাদ করতুম। তেজপাল কি এতই অসৎ লোক ছিলেন? তেজপালের মতো এরকম অত্যন্ত শয়তান দুনিয়ায় খুব বেশি জন্মায় না। তাই যদি হবে তাহলে আপনারা রামনাথকে সাবধান করে দেননি কেন? করে দিয়েছিলুম, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।
তার কারণ প্রথমত তেজপাল আর রামনাথের দুই পরিবার দীর্ঘদিনের পরিচিত, আর দ্বিতীয়ত বৃদ্ধ বয়সে রামনাথকে দাবার নেশায় পেয়েছিল, আর তেজপাল ভালোই দাবা খেলতো। কাজেই রামনাথের বাড়ির দরজা তেজপালের জন্য খোলাই থাকতো। আমরা বন্ধ করাতে পারিনি, তবে এই কথা বলবো, রামনাথ তেজপালের সঙ্গে দাবা খেলতেন ঠিকই, কিন্তু তাকে কখনোই বিশ্বাস করতেন না বা পছন্দ করতেন না। একজন কিন্তু বলেছেন যে কথাটা সম্পূর্ণ মিথ্যে। রামনাথ আর তেজপালের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল। কে বলেছে? রাজেশ তো। ও তো বলবেই। রামনাথ যদি ফেঁসে যান মামলা মোকদ্দমায়, তার টাকা পয়সা যদি লাটে ওঠে, তাহলে কমলজিতের দুই কুপুত্র ওর ঘাড়ে চড়তে পারে, এ ভয় তার আছে। কাজেই সে রামনাথের বিরুদ্ধে কিছুতেই বলবে না। এমনকি রামনাথের বিরুদ্ধে যেতে পারে এমন কোনো কোথাও সে বলবে না। দময়ন্তীর চোখ দুটো ছোট হয়ে এলো। সংযত গলায় বলল, আর একটু খোলসা করে বলুন। দীর্ঘশ্বাস ফেলে নন্দকিশোর বললেন, খোলসা করে আর কি বলবো? বড্ড নোংরা ব্যাপার। কমলজিতের স্ত্রী লতা আর তার স্বামীর মৃত্যুর পর দ্বারকা দাস গোয়েঙ্কা বলে একটা লোকের সঙ্গে দুই শিশুপুত্রকে নিয়ে ইলোপ করে। দ্বারকা দাসকে তার বাপ তৎক্ষণাৎ ত্যায্যপুত করেন এবং সে বোম্বাইতে গিয়ে সিনেমার ব্যবসা শুরু করে। এরকম লোকের সঙ্গে ভদ্রলোকের সাধারণত সংস্রব রাখেন না, কিন্তু তেজপাল অন্য ধাতুর লোক ছিল। সে দ্বারকা দাসের সঙ্গে রীতিমতো সম্পর্ক বজায় রেখে চলত। দ্বারকা দাসও অত্যন্ত পাজি লোক ছিল, কিন্তু বোম্বাইতে গিয়ে সে বিশেষ কোনো সুবিধা করতে না পারায় একমাত্র বন্ধু রূপে পরিচিত তেজপালের জালে জড়িয়ে গেল। ফলে লতার ওপর তার সত্ত্ব ত্যাগ করতে হলো। শুনেছি তাকে সামনে শিখণ্ডী খাড়া করে তেজপাল লতার সঙ্গে অন্তরঙ্গতা চালিয়ে গেছে, এবং এটাই তার আসল উদ্দেশ্য ছিল। এই কথাটা আপনারা রামনাথকে জানিয়েছিলেন? না, তবে তিনি সম্ভবত জানতেন। এই কাহিনীর বোধহয় একটা অন্যরকম উপসংহার আছে, তাই না? ঠিক তাই। লতা ছিল পরমা সুন্দরী, সেই জন্যে তেজপাল বোধহয় তাকে ছাড়তে পারছিল না। আজ তার বয়স 40-এর ওপর হবে, কিন্তু শুনেছি এখনও তার সৌন্দর্যের বিশেষ কোনো হানি হয়নি। এই আগুনের চারদিকে দ্বারকা দাস ঘুরঘুর করছে, কিন্তু তেজপালের জাল কেটে গোতে পারেনি। ফলে মদ খেয়ে বছর 5 আগে সে নিজেকে শেষ করে। তারপর শুরু হয় একটা অপ্রত্যাশিত খেলা। তেজপাল এতদিন লক্ষ্য করেনি যা, তা হলো আজ এত বছরে কমলজিতের 2 ছেলে বড় হয়ে উঠেছে। তারা যে পরিবেশে মানুষ হয়েছে তাতে তাদের মানুষ হয়ে ওঠা খুবই কঠিন ছিল, কিন্তু তারা দুজনে যা তৈরি হয়েছে তাতে তাদের অমানুষ বললে অত্যন্ত কমই বলা হয়। শয়তানিতে তারা দুজনেই তেজপালকে টেক্কা দিতে পারে। দ্বারকা দাস মারা যেতেই তেজপাল যখন কেটে পড়তে চাইল, তখন এই 2 মূর্তিমান পথ রোধ করে দাঁড়ালো। দময়ন্তী রুদ্ধ নিঃশ্বাসে বলল, ব্ল্যাকমেল? স্বাভাবিক। ব্ল্যাকমেল ছাড়া আর কী বা হতে পারে? তাদের কাছে তো কোনো কিছুই পবিত্র নয়, তাদের তো আর হারাবার কিছু নেই। কিন্তু তেজপাল, তার সমাজে একটা মান আছে, সম্মান আছে, গণ্যমান্য ব্যক্তি সে। তার সংসার আছে, ব্যবসা আছে, কাজেই সে পড়ে পড়ে মার খেতে লাগলো। সমরেশ বলল, নিজের পুত্রবধূ স্থানীয় একটি মেয়ের সঙ্গে অসভ্যতা করলে এরকমই হয়। পুত্রবধূ? সমরেশ বাবু, তেজপালের কাছে সম্পর্ক, বয়স, জাত কোনো কিছুই বাধা ছিল না। জয়ন্ত প্রশ্ন করল, তিনি রামনাথকে তার 2 নাতিকে আশ্রয় দেবার জন্য চাপাচাপি করেননি? তাদের তো কোনো দোষ ছিল না। তা জানি না, তবে চাপাচাপি করে কোনো লাভ তো হতো না, কারণ আমরা সবাই জানি যে আজ থেকে বহু বছর আগে রামনাথ তার সমস্ত সম্পত্তি তার মেয়ে মনীষাকে দান করে দিয়ে গেছেন। সে উইল আজ অতি জোরদার জিনিস, আদালতে চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না। সে উইলের একজন সাক্ষী কি আপনি? দময়ন্তী প্রশ্ন করল। হ্যাঁ। দেওরাজ অন্যতম সাক্ষী নয়? সে তো উকিল। না, এই উইল যখন তৈরি হয় দেবরাজ তখন ছেলে মানুষ। অর্থাৎ নম্রতা আজ একটা বিরাট সম্পত্তির উত্তরাধিকারী। হ্যাঁ, মৃদু হেসে বললেন নন্দকিশোর। আপনি দেওরাজের সঙ্গে নম্রতার বিয়ে দেন না কেন? দুটো বিরাট সম্পদ এক হতে পারে।
নন্দকিশোর জোরে হেসে উঠলেন, বললেন, আরে সেটা তো আর সম্ভবই নয়, কারণ দেবরাজ আর নম্রতার মধ্যে একটা ভারী সুন্দর সম্পর্ক আছে। এটা স্নেহের আর সহানুভূতির। দেবরাজ নম্রতাকে নিজের বোনের মতো ভালোবাসে। তার যত দুঃখের কথা সব নম্রতার কাছে বলা চাই, আর নম্রতার সমস্ত অসুবিধের ভার তার নেওয়া চাই। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল, বলল, তেজপালের তো বুঝতে পারছি নিজের স্বার্থ ছাড়া দুনিয়ায় আর কোনো কিছুই পবিত্র নয়। সেক্ষেত্রে এত বড় সম্পত্তির মালিক সুন্দরী অথচ অন্ধ নম্রতাকে ফুসলাবার চেষ্টা তিনি করেছিলেন নিশ্চয়ই, তাই না? নন্দকিশোর অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। যখন মুখ তুললেন তখন সে মুখ কোনো অন্তর্গুড়ো যন্ত্রণায় কালো হয়ে গিয়েছে। ভগ্ন কণ্ঠে বললেন, আমার তা জানা নেই। বাড়ি থেকে বেরিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করল, এবার কোথায় যাবে? দময়ন্তী বলল, আমি এবার বাড়ি যাব। মাথার মধ্যে সমস্ত কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কোনো কিছুই ঠিকমতো ধরতে পারছি না। একটু নির্জনে চিন্তা করা দরকার। কিন্তু তুমি একটু আমায় দুটো কাজ করে দাও তো। প্রথম, সেন্ট বার্নাবাস কনভেন্ট স্কুলে গিয়ে খোঁজ নিয়ে এসো যে গিরিজা আর নম্রতা কতটা বন্ধু ছিল। আর দ্বিতীয়, রানীর একটু খোঁজ করো। অনেক দিন আগেকার ব্যাপার তো নয়, হয়তো অনেকেই ঘটনাটা মনে রেখেছে। জয়ন্ত বলল, বেশ, দুটো খবরই এনে দিচ্ছি। আর একটা কথা, পুরনো লালকুঠি পাড়া থেকে নতুন লালকুঠি পাড়ায় আসবার কোনো শর্টকাট রাস্তা আছে? আছে, জঙ্গলের ভেতর দিয়ে পায়ে চলা পথ আছে, খুব তাড়াতাড়ি আসা যায়। রাস্তাটা এসে নন্দকিশোর বাবুর বাড়ির পিছনে শেষ হয়েছে। চাও তো দেখিয়ে নিতে পারি। দময়ন্তী মাথা নেড়ে বলল, এখন দরকার নেই। জয়ন্ত টুপিটা খুলে একটা সোফার ওপরে ধপ করে বসে পড়ল। অন্য একটা সোফার উপরে উপবিষ্ট দময়ন্তীকে সম্বোধন করে বলল, তোমার নির্জনে চিন্তা করা হলো? মৃদু হেসে দময়ন্তী বলল, হ্যাঁ, হলো। কিছু পেলে? তেমন কিছু নয়। তুমি কিছু খবর এনেছো? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং খবর। ব্যারেজের টাইম কিপার সুদর্শন সাহার মেয়ে রানী সাহা কলকাতার একটা ফার্মে একটা মোটা মাইনের চাকরি পায়। পরে সেই ফার্মের ম্যানেজার সুবল দত্তর সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু হঠাৎ কিছুদিন বাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসে। কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী সেটা আত্মহত্যাই। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রানী সাহাকে কলকাতার চাকরিটা জোগাড় করে কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন তেজপাল আগরওয়াল। সুদর্শনের সঙ্গে গায়ে পড়ে আলাপ জমিয়ে তিনি তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। তাদের মাঝে মাঝে টাকা পয়সা দিয়েও সাহায্য করতেন। এ সমস্ত ঘটনা ঘটে বছর দেড়েক আগে। দময়ন্তী বিষণ্ণ গম্ভীর মুখে জয়ন্তর কথা শুনছিল। বলল, আমি এরকমই কিছু একটা অনুমান করেছিলাম বটে, তবে হয়তো এতটা নয়। আর দ্বিতীয় খবরটা কি? দ্বিতীয় খবর হচ্ছে, সেন্ট বার্নাবাস কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল মিস্টার জোসেফের মতে নম্রতা এবং গিরিজার অত্যন্ত অন্তরঙ্গ এবং প্রায় ইনসেপারেবল বন্ধু ছিল। যদিও নম্রতা লেখাপড়ায় খুবই ভালো ছিল আর গিরিজা মোটেই ভালো ছিল না, প্রায়ই ফেলটেল করতো। আচ্ছা, তুমি কি গিরিজাকেও সন্দেহ করো? নিশ্চয়ই, ভীষণভাবে করি। নাতনি তার দাদুকে খুন করবে? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তেমন তেমন নাতনি আর তেমন তেমন দাদু হলে ব্যাপারটা খুব অস্বাভাবিক থাকে না। কি জানি, তুমি যে কি ভাবছো তুমিই জানো। একটু যদি বলতে তো সকলেরই বোধহয় সুবিধে হতো। কি বলেন সমরেশবাবু? সমরেশ প্রবলভাবে মাথা নেড়ে বলল, ঠিক ঠিক, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। দময়ন্তী হেসে ফেলল, বলল, কি করে বলি, সব তো এখনো পরিষ্কার নয়। তবে আমার অনুমান, আমরা শীঘ্রই কয়েকজন অতিথির দর্শন পাব। তখনই বোধহয় ব্যাপারটা কিছুটা বোধগম্য হবে। জয়ন্ত জিজ্ঞাসা করল, কে আসবে বলে মনে করো? হয়তো সবাই, হয়তো শুধুই দেওরাজ আর নম্রতা, বা হয়তো রামনাথ, ঠিক জানি না। তবে আমার ধারণা এই হত্যাকাণ্ডের জন্যে অনেক ভেবেচিন্তে তৈরি যে জটিল ছবিটা আমার অনেক কষ্টে দেখা উচিত ছিল, সেটা চট করে দেখে ফেলায় কেউ বোধহয় অস্বস্তি বোধ করছে। তার বা তাদের এখানে আসা অস্বাভাবিক নয় কিন্তু। অর্থাৎ তুমি বলতে চাইছো এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী দেওরাজ?
হতে পারে, আবার অন্য কেউও হতে পারে। অর্থাৎ তুমি এখনো ঝেড়ে কাশবে না, এই তো? আচ্ছা বাবা, তাই সই। তা বৈজুকে কজনের খাবার বানাতে বলবো? দময়ন্তী হাসতে হাসতে বলল, যতজনের ইচ্ছে, বেশি হলে সমরেশ আছে, নষ্ট যাবে না কিছুই। দেওরাজ নয়, এলো রাজেশ। অতিকায় দেহটা কোনো রকম একটা সোফার মধ্যে গুঁজে ম্লান গলায় বললেন, মিসেস দত্তগুপ্ত, আপনাকে একটা কথা বলতে এলুম, যদি কিছু মনে না করেন। দময়ন্তী বলল, না না, মনে করব কেন, বলুন। দেখুন মিসেস দত্তগুপ্ত, আমার বাবাকে কেউ একজন খুন করেছে। কেন করেছে তা আমি জানি না, তবে এটুকু জানি আমার বাবার অনেক শত্রু ছিল। তিনি অনেক সময় অনেক কাজ করেছেন যাতে অন্যের ক্ষতি হয়েছে। এখন আপনি যদি ব্যাপারটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেন তাহলে তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা আরও বেড়ে যেতে পারে। কাজে আমার অনুরোধ, আপনি তদন্তটা ছেড়ে দিন। পুলিশ যা করছে করুক, কিন্তু প্রাইভেটলি আপনি যদি তদন্ত চালিয়ে যান, অনেকে সন্দেহ করতে পারে যে আমি আপনাকে লাগিয়েছি। ফলে আমার বা আমার পরিবারের ক্ষতি হওয়া আশ্চর্য নয়। আপনি কি এরকম কোনো সন্দেহের কথা শুনেছেন? না, তা শুনিনি বটে, তবে শুনলে অবাক হব না। তাছাড়া আরও একটা কথা আছে, আমরা জৈন, অহিংসা আমাদের ধর্ম। যা হয়ে গেছে হয়ে গেছে, আর শত্রুতা বাড়িয়ে কাজ কি? দময়ন্তীর গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার বিবেকটা পরিষ্কার করে দিলেন, কিন্তু আসল সত্যটা কি না জেনেই তদন্তটা ছেড়ে দেব? কাতর মুখে রাজেশ হাতজোড় করে বললেন, প্লিজ ম্যাডাম, প্লিজ। জয়ন্ত বলল, সত্যি সত্যি ছেড়ে দেবে নাকি? দময়ন্তী জানলার কাছে দাঁড়িয়ে রাজেশের অপসৃয়মান গাড়িটার দিকে তাকিয়েছিল, বলল, ভাবছি। তবে তদন্তের বিশেষ তো আর কিছু নেই। ধাঁধার টুকরোগুলো প্রায় সবই জোড়া লেগে গেছে, কয়েকটাই মাত্র বাকি। জয়ন্ত আর একজন অতিথি আসছেন, ক্যাপ্টেন রামনাথ সারাফ। জয়ন্ত তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। রামনাথ ঘরে ঢুকে ক্লান্ত ভঙ্গিতে একটা সোফার ওপর বসে পড়লেন। দময়ন্তীকে পাশে বসতে ইশারা করে বললেন, আমাকে কেন আসতে হলো? আপনি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দময়ন্তী চুপ করে রইল, মাথা নেড়ে বলল, না। মিসেস দত্তগুপ্ত, আপনার সঙ্গে নম্রতা, দেওরাজ, রাজেশ, গিরিজা এবং নন্দকিশোরের যে কথাবার্তা হয়েছে তা আমি শুনেছি। আমার সঙ্গে কথাবার্তা তো আগেই হয়ে গিয়েছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটুকু বুঝতে পেরেছি যে আপনার কাছে সত্য বেশি দিন চাপা থাকবে না। সেজন্যে আমি নিজেই ধরা দিতে এসেছি। আমি বলতে চাই যে আমি জেনে শুনে ঠান্ডা মাথায় আমার বন্ধু তেজপালকে গুলি করে হত্যা করেছি। এর জন্য যা শাস্তি আমার প্রাপ্য তা আমি নিতে প্রস্তুত আছি। জয়ন্ত হাঁ করে সোফা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল। দময়ন্তী হাতের ইশারায় ওকে বসিয়ে দিয়ে মৃদু হেসে বলল, ক্যাপ্টেন সারাফ, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় কিন্তু একটা জিনিস ধরতে পারেননি। আমাকে দেখলে যতটা গালিবেল বা বোকাশোকা মনে হয়, ততটা বোধ করি আমি নই। আমাকে অত সহজে ধাপ্পা দেওয়া যায় না। আপনি বলতে চান আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই? জড়িত কিনা জানি না, তবে একটা টেস্ট করে দেখতে পারি। জয়ন্ত, তোমার বন্দুকটা ওকে দাও তো। আপনি হাঁটু গেড়ে মাটিতে বসে প্রায় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্দুকটা উঁচু করে ধরে 15 সেকেন্ড রাখুন তো, পারবেন? বিষণ্ণ পরাজিত মুখে রামনাথ বললেন, না, পারবো না। ওর মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়ল। দময়ন্তী বৃদ্ধের হাতের ওপর একটা হাত রেখে মৃদু চাপ দিয়ে বললেন, আপনি বাড়ি যান ক্যাপ্টেন, কিচ্ছু চিন্তা করবেন না। আমি আবার আপনাকে বলছি, আমার উদ্দেশ্য আসল সত্যটা জানা, প্রতিহিংসা নেওয়া নয়। আমি বলছি, সব ঠিক হয়ে যাবে। আমরাও আপনার বাড়ি যাব। নম্রতাকে বলবেন
আমাদের জন্য যেন সে চা করে রাখে। জয়ন্ত বলল, বাঁচলুম। স্যারকে যে খুনি বলে গায়ে হাত দিতে হয়নি, সেটাই যা বাঁচোয়া। তাহলে কাণ্ডটা করলো কি? দেওরাজ? তার তো মোটিভের কোনো অন্ত নেই। তাছাড়া টর্চের কথা কি বলছিলে যেন? দময়ন্তী মাথা নেড়ে বলল, "উহুম, তোমার হিসেবেই তো দেখা যাচ্ছে তার পক্ষে হত্যাকারী হওয়ার সম্ভবই না, টর্চ সম্বন্ধে যাই বলি না কেন।" তাহলে নম্রতা শব্দভেদী গুলি চালিয়ে থাকে যদি গ্লাভস পরে? শব্দভেদী গুলি চালানোর জন্য তার বারান্দা থেকে অতটা নেমে এসে ঝোপের ধারে হাঁটু গেড়ে বসে গুলি চালানোর দরকারটা কি ছিল? শব্দভেদী চালাতে হলে তো বারান্দা থেকেই চালাতে পারত। কুয়োটা বাড়ির পিছনে, বারান্দা থেকে সেখানে বরং বেশি তাড়াতাড়ি পৌঁছানো যেত, তাই না? তাছাড়া দুটো গাছের ফাঁকে এক ফালি তিনকোনা তারা ভরা আকাশটার কথা চিন্তা করে দেখো। ওই পজিশনটা একজন চক্ষুষ্মানের পক্ষে আদর্শ, একজন অন্ধের পক্ষে নয়, তাই না? অতএব যে গুলি চালিয়েছে সে একজন চক্ষুষ্মান লোক। তাহলে রামনাথের দুই জগাই মাধাই নাতি? তারা তেজপালকে মারবে কেন? তারা তো তাকে ব্ল্যাকমেল করছিল। বেশ চমৎকার। তোমার তদন্ত প্রায় শেষ, অথচ হত্যাকারীর পাত্তা নেই। তুমি গিরিজাকে সন্দেহ করেছিলে, তার কি হলো? আর সে বেচারিকে সন্দেহ করেছিলেই বা কেন? অত্যন্ত সঙ্গত কারণে। ওদের বাড়িতে আমাদের সঙ্গে দেখা হওয়া মাত্র ও আমাদের গ্লাভস দেখালো এবং সেটা যে নম্রতার সেটা শুনিয়ে দিল। আর গেটটা যে ভীষণ শব্দ করে সেটা আমাদের মনে করিয়ে দিল 5 মিনিটের মধ্যে। আর এও বলে দিল যে নম্রতা তার দাদুকে পছন্দ করতো না। এখন যে কেউ একটু খোঁজ খবর করবে সেই জানতে পারবে যে নম্রতা অন্ধ হওয়ার আগে পর্যন্ত বন্দুক চালানোয় অভ্যস্ত ছিল। তার উপর এই সংকেতগুলো পেলে নম্রতার উপরে তার সন্দেহ গভীর হওয়া উচিত। অর্থাৎ গিরিজা তার বন্ধুকে আমাদের সন্দেহের সামনে তুলে ধরতে চাইছে। কেন? তার কারণ দুটো হতে পারে। প্রথমত, সে জানে যে নম্রতাই তার দাদুকে হত্যা করেছে। সেক্ষেত্রে এত ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাপারটা জানাবার কোনো দরকার ছিল না, সোজাসুজি জানানোই স্বাভাবিক ছিল। দ্বিতীয় কারণ এই হতে পারে যে সে এইসব ইঙ্গিত করে সন্দেহটা নম্রতার ঘাড়ে চড়াতে চাইছে অন্য কাউকে আড়াল করবার জন্যে। এখন যেহেতু আমরা জানি যে নম্রতাকে হত্যাকারী বলে মেনে নেওয়া সম্ভব নয়, অতএব এই সম্ভাবনাটা বেশ প্রবল। অর্থাৎ সে কাউকে আড়াল করতে চাইছে। কিন্তু সে কে হতে পারে? এক হতে পারে দেওরাজ। দেওরাজ সম্পর্কে স্পষ্টতই সে মিথ্যে কথা বলেছে। যে দেওরাজ নম্রতার সঙ্গে ঘনিষ্ঠ তাকে তার বন্ধু গিরিজা ভালো করে চেনে না, এটা অবিশ্বাস্য। তার উপর গিরিজা যা ফরওয়ার্ড মেয়ে, সমাজকে সে ভীষণ ভয় পায় বলে যে ধারণাটা সে সৃষ্টি করবার চেষ্টা করছিল সেটা নিতান্তই মিথ্যে। হয়তো দেওরাজের সঙ্গে তার প্রেম আছে, গুপ্তই হোক বা ব্যক্তই হোক, কিন্তু দেওরাজ হত্যাকারী নয়। অতএব তাকে আড়াল করার প্রশ্নই ওঠে না। আর দুই হতে পারে জগাই মাধাই। তারা তেজপালের বাড়িতে আসতো কি না সে বিষয়ে আরও খোঁজ খবর না নিয়ে কিছু বলতে পারছি না। যদি ধরেও নিয়ে আসতো তাহলে এও ধরে নিতে পারি যে গিরিজার ওপর তাদের একজনের ভালোবাসা হয়েছে, অতএব তার জন্যই এত মিথ্যে বাহানা। কিন্তু জগাই মাধাইও হত্যাকারী হতে পারে না। অতএব বাকি রইল সে নিজে। জয়ন্ত জিজ্ঞাসা করল, তার মোটিভ কি হতে পারে? ধরো সে দেওরাজকে প্রেম নিবেদন করেছিল, কিন্তু তেজপালের নাতনি বলে ঘৃণা ভরে সে প্রত্যাখ্যান করে। তখন পথের কাঁটা তেজপালকে সরিয়ে দিতে সে বদ্ধপরিকর হয়। এরকম হয়তো আরও অনেক কিছু হতেই পারে। কিভাবে সে খুন করে থাকতে পারে? ধরো কোনো রকমে সে জানতে পেরেছিল যে তেজপাল সেদিন নম্রতার বাড়ি যাবে। উনি বেরিয়ে যেতেই সে একটা সাইকেল নিয়ে বনের শর্টকাটের মধ্যে দিয়ে নতুন লালকুটিপাড়ায় গিয়ে উপস্থিত। রামনাথের বন্দুকটা হয়তো সে আগেই সরিয়ে লুকিয়ে রেখেছিল। এখন নম্রতাদের বাগানে ঢুকে অপেক্ষা করে রইল যতক্ষণ না তেজপাল উদয় হন। তারপর গুলি
ওই বন্দুক নিক্ষেপ এবং সাইকেলে চড়ে প্রত্যাবর্তন। জয়ন্ত উজ্জ্বল মুখে বলল, বাহ বাহ, চমৎকার, এই তো সুন্দর রাস্তা পাওয়া গেছে, দিব্যি পরিষ্কারও। দময়ন্তী সজোরে মাথা নেড়ে বলল, না না, মোটেই পরিষ্কার নয়। দুটো প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। প্রথমত, অত রাত্রের লোডশেডিংয়ের মধ্যে দারোয়ানের চোখ এড়িয়ে ওই দুর্গপ্রতিম বাড়িটা থেকে সে বেরোলো কী করে? আর দ্বিতীয়ত, নম্রতাকে ফাঁসানোর চেষ্টা কেন? তার এই চেষ্টার কথা যখন দেওরাজ জানতে পারবে, তখন কি সেটা একটু আনন্দজনক ব্যাপার হবে? সমরেশ বলল, আরও একটা প্রশ্ন আছে। গিরিজার বাবা কি বললেন শুনলে না? ওরা জ্যান, অহিংসাই ওদের পরম ধর্ম। দময়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ, সেও একটা কথা বটে। গিরিজা যতই নম্রতার বন্ধু হোক না কেন, তাকে বন্দুক চালানো শেখাতে তার বাবা রাজি হবেন বলে তো মনে হয় না। আর যেমন তেমন শেখাতো নয়, এ তো একেবারে পাকা হাতের কাজ। এবার তাহলে তুমিই বলো জয়ন্ত, কি সিদ্ধান্ত আমি নিতে পারি? জয়ন্ত হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রশ্নটা আমাকে না করে বরং পিছনের ওই দেওয়ালটাকে করো, উত্তর পেলেও পেতে পারো হয়তো। জয়ন্তর কথার মধ্যেই একটা নারী কণ্ঠ দরজার কাছে প্রশ্ন করল, আসতে পারি? তিনজনে একসঙ্গে লাফিয়ে উঠল। দময়ন্তী হর্ষোৎফুল্ল গলায় বলে উঠল, এসো এসো গিরিজা, ভেতরে এসো, আমরা এতক্ষণ তোমার কথাই আলোচনা করছিলুম। আমার কথা? ভুরু দুটো ওপরে তুলে জিজ্ঞাসা করল গিরিজা। আমার আবার কোন কথা আলোচনা করছিলেন আপনারা? দময়ন্তী বলল, আমরা আলোচনা করছিলাম যে তোমার দাদুকে সম্ভবত তুমি হত্যা করেছ, বলে মৃদু মৃদু হাসতে লাগলো। বিবর্ণ স্তম্ভিত মুখে সোফার ওপর বসে পড়ে গিরিজা একবার সকলের মুখের দিকে তাকালো, তারপর দময়ন্তীর দিকে তাকিয়ে সন্ত্রস্ত গলায় বলল, আপনি ঠাট্টা করছেন না? আমি কেন আমার দাদুকে খুন করতে যাব? সেটা আমরা পরে বিবেচনা করব। এখন বলো তো, তুমি কি দেওরাজকে বিয়ে করতে চাও? দেওরাজকে? তাকে তো আমি ভালো করে চিনিই না। তাই নাকি? আচ্ছা, ঘটনাটা যখন ঘটে তখন তুমি কোথায় ছিলে? বাড়িতেই ছিলুম। এটা কি সত্যি কথা? একদম সত্যি কথা, বিশ্বাস করুন। আপনি বাবাকে জিজ্ঞাসা করে দেখতেও পারেন। আমাদের দারোয়ান, কুক, চাকর সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তুমি বন্দুক চালাতে জানো? না, নম্রতা আমাকে কয়েকবার শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার বড্ড ভয় করতো, তাই শিখতে পারিনি। তুমি নম্রতাকে ফাঁসাতে চাও, এটা দেখাতে চাইছো কেন? যাতে আমি তোমাকে সন্দেহ করি, সেই জন্যে? কিছুক্ষণ নির্বাক বিস্ময়ে দময়ন্তীর মুখের দিকে চেয়ে রইল গিরিজা। বলল, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। তুমি ঠিকই বুঝতে পারছো। তুমি ভালো করেই জানো যে তোমাকে সন্দেহ করলে কিছুই প্রমাণ করা যাবে না। তুমি নিজেকে সামনে এগিয়ে দিয়ে আসল হত্যাকারীকে আড়াল করতে চাইছো, তাই না? গিরিজা চুপ। দময়ন্তী আবার বলল, আচ্ছা, ওসব কথা বাদ দাও। এখন বলো তো, তুমি আমার কাছে এসেছো কেন? গিরিজা তার হ্যান্ডব্যাগের ভিতর থেকে এক টুকরো কাগজ বের করে সসংকোচে বলল, দাদুর টেবিলের ড্রয়ারের ভিতরে এটা পেলাম, ভাবলাম এটা হয়তো আপনার কাজে লাগবে। দময়ন্তী কাগজটা নিয়ে দেখল, তাতে দুটো নাম আর একটা ঠিকানা লেখা। নাম দুটো গোকুলচাঁদ আর অমরনাথ সরফের। ঠিকানাটা কলকাতার প্রফুল্ল ভট্টাচার্য লেনের। দময়ন্তী মৃদু হেসে কাগজটা জয়ন্তর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, তোমার জগাই মাধাইয়ের ঠিকানা। তারপর গিরিজার দিকে ফিরে বলল, আমরা এখন ক্যাপ্টেন সারাফের বাড়িতে যাব, তুমিও আমাদের সঙ্গে চলো। নতুন লালকুঠি পাড়ার মুখে জয়ন্তকে গাড়ি দাঁড় করাতে বলল দময়ন্তী। তারপর গাড়ি থেকে নেমে পড়ল। গিরিজাকে নেমে আসার ইঙ্গিত করে জয়ন্তকে বলল, তোমরা এগিয়ে যাও, আমি আর গিরিজা হেঁটে আসছি। নিতান্ত অনিচ্ছার সঙ্গে নেমে এলো গিরিজা। বলল, হেঁটে যাবেন? অনেকটা পথ কিন্তু। তাতে কি হয়েছে? আমি হাঁটতে খুব ভালোবাসি, আর তুমি তো বাচ্চা মেয়ে, হাঁটতে ভয় পাবে? তাছাড়া রাস্তায় একটা কাজও আছে, সেটাও সেরে নেব। দময়ন্তীর কথার মধ্যেই জয়ন্ত সমরেশকে নিয়ে জিপ চালিয়ে এগিয়ে গেল। দময়ন্তী হাঁটা শুরু করলো। গিরিজা পাশে পাশে হাঁটতে হাঁটতে ভয় ভয় জিজ্ঞাসা করল, কি কাজ আছে আপনার? চলো না, দেখতেই পাবে।
একটুখানি এগোতেই নন্দকিশোরের বাড়ি। গেটের কাছে এসে দাঁড়িয়ে গেল দময়ন্তী। গিরিজাকে বলল, আমাদের সঙ্গে দেওরাজেরও যাওয়া দরকার, যাও তো, ওকে একটু ডেকে আনো। আচ্ছা, বলে গিরিজা গেট খুলে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে গিয়ে দুটো প্রকাণ্ড কুকুর ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। গিরিজা তাতে কিছুমাত্র বিচলিত হলো না, ওদের মাথায় হাত বুলিয়ে আদর করে এগিয়ে গেল। ঠিক তখনই দেওরাজ এসে বারান্দায় দাঁড়ালো। সে একবার গিরিজার দিকে দেখল, একবার গেটের বাইরে দণ্ডায়মান দময়ন্তীকে দেখল, তারপর চাপা ক্রুদ্ধ গলায় গর্জন করে উঠল, স্টুপিড গার্ল, তুমি কি করছো তার খেয়াল আছে? গেটের বাইরে থেকে দময়ন্তী সহাস্যে বলল, গিরিজা কি করেছে তা আমি দেখিনি মিস্টার চৌধুরী। আমরা নম্রতাদের বাড়ি যাচ্ছি, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? দেওরাজ গম্ভীরভাবে প্রশ্ন করল, সেখানে গিয়ে কি হবে? কিছুই না, চা খাবো সবাই মিলে। জ্বলন্ত দৃষ্টিতে একবার সংকুচিত গিরিজাকে ভস্ম করে দিয়ে দেওরাজ বলল, বেশ, আসছি আমি। সেই বিশাল বসবার ঘরে তার অভ্যস্ত চেয়ারে রামনাথ স্থির হয়ে বসেছিলেন। আজ আর তাকে উজ্জ্বল ব্যক্তিত্বপূর্ণ বলে মনে হচ্ছিল না, বরং একটু সন্ত্রস্ত, চিন্তাকুল। দময়ন্তীকে সম্বোধন করে বললেন, আজ সকলে মিলে আমার বাড়িতে কি উদ্দেশ্যে মিসেস দত্তগুপ্ত? দময়ন্তী মৃদু হেসে বলল, উদ্দেশ্য তেমন কিছু নয়, আপনাদের জানাতে এলাম যে আমার তদন্তের আজ শেষ দিন। বিবর্ণ মুখ তুলে রামনাথ বললেন, জয়ন্ত কি তাহলে এবার গ্রেপ্তারি পরোয়ানাগুলো জারি করতে শুরু করবে? না, কারণ কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। কেন? আপনি কি হত্যাকারীর নাম পুলিশের কাছে এখনো প্রকাশ করেননি? না। কেন? আপনার উদ্দেশ্য বা কর্তব্য কি পুলিশকে হত্যাকারীদের ধরতে সাহায্য করা নয়? একেবারেই না। আমার উদ্দেশ্য বা কর্তব্য হচ্ছে রহস্যের সমাধান করা, আসল সত্যটা জানা। পুলিশকে সাহায্য করবার জন্য এই তদন্ত আমি শুরু করিনি। আসল সত্যটা কি জানতে পেরেছেন? আমার ধারণা পেরেছি। জয়ন্ত, তুমি জানো আসল ঘটনাটা কি ঘটেছিল? প্রবলভাবে মাথা নেড়ে জয়ন্ত বলল, একদমই না। দময়ন্তী যেভাবে চিন্তা করে আর আমরা যেভাবে চিন্তা করি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও যে কি ভেবেছে তা বুঝে ওঠা আমার কম্য নয়, স্যার। সবাই একসঙ্গে হেসে উঠল। মনে হলো যেন অনেক দিন খাঁচায় বন্দি এক ঝাঁক পাখি হঠাৎ মুক্তি পেয়ে ডানা ঝটপটিয়ে আকাশে উড়ে গেল। দেওরাজ হাসতে হাসতেই বলল, জয়ন্তবাবুকে সরিয়ে দিয়ে আমাদের আসল সত্যটা বলতে পারেন না মিসেস দত্তগুপ্ত? দময়ন্তী মৃদু হেসে বলল, হত কৌতূহল ভালো নয় উকিল মশাই। তাছাড়া আপনাদের তো অজানা থাকার কথা নয় যে সত্যের রূপটা সবসময় সুখপ্রদ হয় না। জয়ন্ত বলল, না না দময়ন্তী, তুমি যদি ওদের কিছু আমার অনুপস্থিতিতে বলতে চাও বলতে পারো, আমি না হয় একটু বাইরে থেকে ঘুরেই আসছি। দময়ন্তী মাথা নেড়ে বলল, আরে না জয়ন্ত, যা বলবো তোমার সামনেই বলবো। দেওরাজ বলল, তাহলে শুনিই না ব্যাপারটা কি? নম্রতার মুখ থেকে আগের দিনের দেখা কাঠিন্যের পর্দাটা সরে গিয়ে নম্রতা ফিরে এসেছিল এই মাত্র। আবার ওর মুখটা কঠিন হয়ে উঠল। বলল, থাক না। দময়ন্তী নিচু গলায় বলল, আপনি বুঝতে পারছেন না কেন যে ওর ইগোতে লাগছে? আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা না জানলে যে রাত্রে ঘুম হবে না। ঠিক আছে মিস্টার চৌধুরী, আমি একটা গল্প বলি, শুনুন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো বলে দেবেন। এক দেশে এক রাজা ছিল, তার ছিল এক রাজপুত্তুর। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কিন্তু রাজপুত্তুরের চিত্তে সুখ নেই, কারণ তার রাজত্বের বাইরে জঙ্গলের ভিতরে এক দুর্গের মধ্যে থাকে এক ভয়ঙ্কর দৈত্য। তার অত্যাচারে রাজপুত্তুরের জীবন যৌবন ছারখার হয়ে গেল। সেই দৈত্য যেন তার জীবনের একটা দুষ্ট গ্রহ, যেখানে যায় সেই দৈত্য তার পিছনে পিছনে এসে তার সর্বনাশের চেষ্টা করে। রাজপুত্র মনে মনে স্থির করে সেই দৈত্যকে সে মারবেই, কিন্তু মারতে চাইলেই তো আর মারা যায় না। দেশের আইন কানুন, পুলিশ সব এড়িয়ে যা কিছু করবার করতে হবে, নইলে তো নিজেরাই ফেঁসে যাবে। কাজেই সাবধানে এগোয় রাজপুত্র।
আইনের মধ্যেই আইন এড়াবার রাস্তা খোঁজে। সেই দৈত্যপুরীতে ছিল এক রাজকন্যা। তার এমন একটা বয়স যখন সব মানুষেরই চোখে থাকে মানুষ হবার স্বপ্ন, অন্যায়কে ঘৃণা করার সংকল্প। সেই রাজকন্যার সঙ্গে একদিন দেখা হলো রাজপুত্রের। দৈত্য ততদিনে তাকে নরকের ক্লেদগ্ধ পঙ্কে ডুবিয়ে দিয়েছে। কিন্তু কি তার চোখে ছিল কে জানে। রাজকন্যা তাকে ভালোবেসে ফেলল। তাকে সে টেনে তুলল সেই নরকের ভিতর থেকে। তাকে নিয়ে এলো মুক্ত সুস্থ জীবনের মধ্যে। দৈত্যের তা মোটেই পছন্দ হলো না। সে রাজকন্যার পথে পদে পদে বাধা সৃষ্টি করতে লাগলো। ফলে সেই নৃশংস নিষ্ঠুর দৈত্যটার প্রতি রাজকন্যার মনে রাগ এবং ক্ষোভ আস্তে আস্তে জিঘাংসায় পরিণত হতে লাগলো। এই দুই মিলিত আগুন একদিন ফেটে বেরোলো যেদিন দৈত্যটা তার জঘন্য থাবা বাড়ালো তাদের উভয়ের বন্ধু আর এক রাজকন্যার দিকে। সে ছিল অন্ধ। তাদের দুজনেরই অসীম স্নেহ আর ভালোবাসার পাত্রী। তাদের সহ্য শক্তির সমস্ত সীমা এবার ছাড়িয়ে গেল। তারা স্থির করল এই নারকীয় বীভৎসতাকে চিরকালের মতো শেষ না করলে পৃথিবীটা আর মানুষের বসবাসের উপযুক্ত থাকবে না। এই সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল তা বলতে পারবো না, জানি না আইনে বিষয়ে কি বলে, কিন্তু বলেছি তো এমন একটা বয়স যখন মানুষের দুঃখ দেখলে অবিচলিত থাকতে পারে না। অদ্ভুত হয়তো বা অন্যায় সংকল্প করে বসে, আর তা সফলও করে বসে। সেখানে আত্মীয় বা অন্য কোনো সম্পর্কই সেই সংকল্প সাধনের পথে বাধা হয়ে দাঁড়ায় না। অতএব দৈত্য কর্তৃক লাঞ্ছিত 3 বন্ধু বসল পরামর্শ করতে, যাকে বোধহয় ষড়যন্ত্র বলা চলে। রাজপুত্র আইনজ্ঞ, অতএব সেই হলো মুখ্য ষড়যন্ত্রকারী। অনেক পরামর্শের পর অবশেষে স্থির হলো যে যদি 2 নম্বর রাজকন্যাকে দিয়ে দৈত্য নিধন করানো যায় তাহলে সে অন্ধ বলে কারোরই সন্দেহের উদ্রেক করবে না। সে একসময় এক্সপার্ট শুটার ছিল, অতএব তার সেই স্কিলটা কাজে লাগানো যাবে। সেটা করতে হবে লোডশেডিংয়ের মধ্যে, যাতে সে কারোর নজরে না পড়ে। আবার সেক্ষেত্রে তার অন্ধত্বটাও কাজে লাগবে, কারণ ওই অন্ধকারেও সে নির্বিঘ্নে বাগানের মধ্যে দিয়ে বন্দুকটা কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসতে পারবে। তার কাছে লোডশেডিং তো অর্থহীন। কিন্তু প্ল্যানটা এখনও ফুলপ্রুফ হলো না। অন্ধকারে শব্দবতী গুলি ছোড়া দেখে কারোর মনে সন্দেহ হতে পারে। অতএব উকিল রাজপুত্র স্থির করলেন গুলিটা এমন জায়গা থেকে ছোড়া হবে যে জায়গাটা একজন চক্ষুষ্মান লোকের পক্ষে বেছে নেয়াই স্বাভাবিক। আদালতে স্রেফ এই প্রশ্নটার ওপরেই দ্বিতীয় রাজকন্যার বেনিফিট অফ ডাউট পেয়ে যাওয়াটা আটকানো যাবে না। এখন এই প্ল্যানটা কাজে লাগাতে গেলে দৈত্যকে লোডশেডিংয়ের মধ্যে দ্বিতীয় রাজকন্যার বাড়িতে আনতে হয়। দৈত্য অত্যন্ত ঘুঘু এবং তার শত্রুরও শেষ নেই। এইখানে প্রথম রাজকন্যাকে কাজে লাগানো হলো। তাকে দৈত্য অবিশ্বাস করতে পারেই না। সে দৈত্যকে কি বলেছিল তা অবশ্য আমার জানা নেই, কিন্তু আমার স্থির বিশ্বাস সেই কোনো রকমে অ্যাসিওর করে তাকে এখানে নিয়ে আসে। খুব সম্ভব সে বলেছিল যে দ্বিতীয় রাজকন্যা দৈত্যকে ডাকছে কোনো গোপন কারণে। দৈত্য তো তাতে মহা পুলকিত হয়েছিল। এইবার রাজপুত্রের ভূমিকা। সে রোজ রাস্তায় পায়চারি করে, সবাই জানে। সেদিনও সে রোজকার মতো অন্ধকারেই পায়চারি করতে করতে একসময় এসে টুক করে লুকিয়ে পড়ল 2 নম্বর রাজকন্যার বাড়ির সামনে। হয়তো তার হাতে ছিল একটা লোহার ডান্ডা বা অন্য কিছু, যা যদি লক্ষ্যভ্রষ্ট হয় গুলি তাহলে ব্যবহৃত হবে। কথা ছিল গুলি করার পর দৈত্যটা পড়ে গেলে তারই টর্চ দিয়ে তার অবস্থাটা দেখে নিয়ে রাজপুত্র সেটা ছুঁড়ে দেবে ভিতরে। সেটাই সংকেত। রাজকন্যা টর্চের শব্দ শুনে সেটা কোথায় পড়েছে বুঝে সেটা কুড়িয়ে নিয়ে বন্দুকটা কুয়োর জলে ফেলে ভিতরে চলে যাবে। আর রাজপুত্র এক দৌড়ে বাড়িতে চলে যাবে। ঘটনাটা নির্বিঘ্নে ঘটে গেলে
সবার সন্দেহ গিয়ে পড়বে দ্বিতীয় রাজকন্যার দাদু বুড়ো রাজার ওপর। কিন্তু তিনি যে কাজ করতে পারেন না সেটা কোনো থার্ড ক্লাস উকিল ও আদালতে স্বচ্ছন্দে প্রমাণ করতে পারবে। ঘটনাটা নির্বিঘ্নে ঘটে গিয়েছিল প্রায়। কেবল দুটো উটকো লোকের সঙ্গে ধাক্কা লেগে রাজপুত্র একটু ফ্যাসাদে পড়ে গিয়েছিল, কিন্তু তাতে অবশ্য অসুবিধে কিছু হয়নি। পুলিশ, যারা সাধারণত কোনো ঘটনারই খুব গভীরে যায় না, তারাও বুঝতে পারল না যে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, কাজেই তারা তাকে ছেড়ে দিল। আর তাদের সন্দেহ যেমন ভাবা গিয়েছিল বুড়ো রাজার ওপরেই গিয়ে পড়ল। কিন্তু সেটা যে প্রমাণ করা যাবে না, এটা বুঝে তারা তাকেও কিছু করতে পারল না। ফলে রাজপুত্রের উকিলি বুদ্ধির জয় হলো, রহস্যটাও অন্ধকারেই রয়ে গেল। তাহলে মিস্টার দেবরাজ চৌধুরী, এবার বলুন, এ পর্যন্ত গল্পটার মধ্যে কোনো ভুলভ্রান্তি কি পাওয়া গেল? সম্মোহিতের মতো মাথা নাড়ল দেবরাজ, বলল, না। কিন্তু আপনি কি করে? বলছি, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। এইবার এই গল্পে প্রবেশ ঘটল এক ইতিহাসের অধ্যাপিকা ছেঁড়াখোড়া পাণ্ডুলিপি জোড়া দিয়ে কিছু কিছু কল্পনার প্রলেপ লাগিয়ে একটা আস্ত ইতিহাস গড়ে তোলা, যার কাজ। রামনাথ বললেন, লেটস কল হার দ্য সরসারেস বা জাদুকরি। দময়ন্তী মাথা নাড়ল, বলল, না, জাদুকরি ভেলকি দেখায়, শূন্য থেকে নানান রকম জিনিসপত্র বের করে। এর কাজ তো তা নয়। এর নেশা সত্য উদ্ঘাটন, মিথ্যে ছায়াবাজির ভেলকি দেখানো নয়। আমরা একে বরং বাইরের লোক বলবো। বাইরের লোকটির প্রথমেই সন্দেহ হয় স্বভাবতই বুড়ো রাজাকে। তার মনে হলো তিনি দুটো মিথ্যে কথা বলেছেন। এক, দৈত্যটা কেন তার বাড়ি আসছিল তা তিনি জানেন না। দুই, তার হারিয়ে যাওয়া দুই নাতি কোথায় আছে তা তিনি জানেন না। কিন্তু খটকা লাগলো দু জায়গায়। এক, তিনি যে দৈত্যকে অপছন্দ করতেন সেটা অসংকোচে বললেন। আর দুই, দৈত্যটার উপর তার এমন রাগ ছিল না বলে মনে হলো যাতে তার পক্ষে এই কাজ করা জরুরি হয়ে পড়ে। পরে দেখা গেল যে দুটো কথা তিনি মিথ্যে বলেছেন বলে ধরে নেওয়া হয়েছিল সেটা সত্যি বলে মেনে নেওয়াই সমীচীন। এখন দেখা গেল বুড়ো রাজা বা দ্বিতীয় রাজকন্যা দুজনেই নিঃসন্দেহ যে কোনো স্বার্থান্বেষী লোক বাইরের লোকটিকে নিয়োগ করেছে তাদের ফাঁসাবার জন্যে। খোঁজ খবর করে জানা গেল এরকম লোক একমাত্র হতে পারে রাজত্বের অংশ থেকে বঞ্চিত দুই নাতির। দৈত্যটার সঙ্গে তাদের একটা সম্পর্কও ছিল, অতএব তাদের সন্দেহের আওতার মধ্যেই আনা হলো। দেখা গেল বুড়ো রাজা আর নাতনিকে ফাঁসানোর চেয়েও তাদের পক্ষে বেশি লাভজনক কিন্তু দৈত্যকে বাঁচিয়ে রাখা। অতএব তারা বাদ গেলেন বুড়ো রাজাও, কারণ বলাই বাহুল্য। তবে তীক্ষ্ণধী বুড়ো রাজা ব্যাপারটা বোধহয় গোড়া থেকেই জানতেন। তাহলে বাকি রইল রাজপুত্র আর দুই রাজকন্যা। যদিও ২ নম্বর রাজকন্যার দিকেই এখন পাল্লাটা ভারী, কিন্তু তাহলেও ছবিটা কিছুতেই সম্পূর্ণ হয় না। কি তার মোটিভ? কি করে সে একা সব কাজ সারল? কিভাবে সে এমন জায়গায় এলো যেখানে তাকে কেউ সন্দেহই করতে না পারে? এইখানেই একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া গেল। দেখা গেল দৈত্যটাকে মারার প্রবলতম বাসনা থাকার কথা রাজপুত্রের। সে উকিল, সমস্ত ঘটনাটার পিছনে আইন, বাঁচাবার চেষ্টা, এই সবই এই ষড়যন্ত্রে তার অংশগ্রহণের দিকে অঙ্গুলি নির্দেশ করে। এই দুজনকে ষড়যন্ত্রে নিলে ছবিটা কিঞ্চিত পরিষ্কার হয়, কিন্তু পুরোটা হয় না। দৈত্যটা ওখানে এলো কিভাবে? কে তাকে নিয়ে এলো? রাজপুত্র হতে পারে না, দ্বিতীয় রাজকন্যাও হতে পারে না, কারণ সেখানে ধরা পড়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এখানেই এলো তৃতীয় ব্যক্তির প্রয়োজন, এবং এখানেই বোঝা গেল কি অসীম ঘৃণা এবং গভীর যন্ত্রণায় এই ষড়যন্ত্রের জাল পাতা হয়েছিল। এটা ধরা বেশ কঠিন হতো যদি না রাজপুত্র প্রথম রাজকন্যাকে সন্দেহের ঊর্ধ্বে তোলার জন্যে তাকে তার বন্ধুকে ফাঁসানোর ভানটা না করাতো।
দৈত্যের প্রতি তার ঘৃণাটা না হলে প্রকাশ পেত কিনা সন্দেহ। রাজপুত্র এখানেই ভুলটা করেছিলেন। এটা না করলে পুরো ছবিটা পরিষ্কার হতো কিনা সন্দেহ আছে। কিন্তু কেবল ঘৃণাই দ্বিতীয় রাজকন্যাকে তার নিকটাত্মীয় দৈত্যটাকে শেষ করতে উদ্বুদ্ধ করতে পারে না। সেখানে একটা গভীরতর প্রাণের টান থাকতে বাধ্য। এইখানেই কল্পনা দিয়ে শূন্য জায়গাটা ভরাট করতে হলো। কিন্তু পরে দেখা গেল কল্পনাটা মিথ্যে নয়। প্রমাণিত হলো দুই যুবক যুবতী তাদের অন্ধকারের জাল ছিঁড়ে মুক্ত হবার পথ খুঁজছে। দ্বিতীয় রাজকন্যা, যার জীবনে একটা দিক চিরকালের জন্য অন্ধকার হয়ে গেছে, একটা কুৎসিত বিভৎস দৈত্যকে নিধন করে তার দুই বন্ধুর জীবনকে এক আলোকিত পথে উত্তরণ করতে সাহায্য করেছে। আইন বা সমাজ কি বলবে আমি জানি না, কিন্তু আমার বিবেক বলছে অনেকগুলো প্রাণ গেছে, অনেক জীবন নষ্ট হয়ে নারকের আগুনে জ্বলছে। এবার এখানেই তার পরিসমাপ্তি হোক, এখানেই জবনিকা পড়ুক। দময়ন্তীর কথা শেষ হলো। সবাই নীরবে স্তব্ধ বিষণ্ণ মুখে বসে। অনেকক্ষণ পরে সমরেশ জয়ন্তকে প্রশ্ন করল, কি জয়ন্তবাবু, দময়ন্তী যে গল্পটা বলল তার পাত্রপাত্রীদের চিনতে পারলেন নাকি? জয়ন্ত প্রবল বেগে মাথা নাড়ে বলল, খেপেছেন? দময়ন্তীর যত সব বাজে বাজে গপ্প। তাদের পাত্রপাত্রীদের পরিচয় খোঁজার চেষ্টা করাই পণ্ডশ্রম। আর চলো হে দময়ন্তী, এবার বাড়ি যাওয়া যাক। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কাল ভোরে তোমাদের তোপচাচি লেকে পিকনিকে যাবার কথা আছে, মনে আছে তো? এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এ সপ্তাহের গল্প, শ্রী মনোজ সেনের লেখা রহস্যানুসন্ধানী দময়ন্তীর গল্প অন্ধতামস। গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতেই পারেন। ভালো লেগেছে, খারাপ লেগেছে, যা আপনাদের অনুভূতি, যা আপনাদের মন্তব্য, মনের ইচ্ছে, সেটা লেখার জন্য অবশ্যই রইল নিচের কমেন্ট বক্স। আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের। আর যারা এই ধরনের গোয়েন্দা গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা গল্প শোনেন, পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবার জন্য, যাতে নতুন গল্পের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এবার খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে আমি ফিরে আসবো এবং খুব তাড়াতাড়ি আসছে গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্পের ২য় পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অডিও স্টোরি স্টেশন। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো দেবারতী। টিল দেন, টাটা।